কুয়াশা কুয়াশা। স্বাগত সবাইকে কুয়াশার রাতে, সাথে আছি আমি শারমিন আর শুনছি এবিসি রেডিও এফএম 89.2। শুরু হয়ে গেছে প্রতীক্ষিত সময়, অর্থাৎ প্রতীক্ষার প্রহর কেটে গেছে। দীর্ঘ সময়ের পর অনেকেই লিখে পাঠিয়েছেন আপু কখন শুরু হবে কখন শুরু হবে। শুরু হয়ে গেছে এবং শুরুতেই আছে আমাদের প্রতি ঘন্টার প্রথম ঘন্টা যে গল্প থাকে সেই গল্প। আজকের গল্প সত্যজিৎ রায়ের নীল আতঙ্ক, খুবই চমৎকার একটি গল্প। প্রথম পর্ব শুনবো এখন, পড়ে শোনাচ্ছে সেতু, তারপরে চলে যাব ছোট্ট বিরতি নিয়ে পরের পর্ব শুনতে। ৩৯, এখনো বিয়ে করিনি। আজ ৮ বছর হলো আমি কলকাতার একটা সদাগরি অফিসে চাকরি করছি। মাইনে যা পাই তাতে একা মানুষের দিব্যি চলে যায়। সর্দার শঙ্কর রোডে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি আমি। দোতলায় দুখানা ঘর, দক্ষিণ খোলার। ২ বছরই হলো আমি একটা অ্যাম্বাসেডর গাড়ি কিনেছি, সেটা আমি নিজেই চালাই। অফিসের কাজের বাইরে একটু আধটু সাহিত্য চর্চা করার শখ আছে আমার। আমার ৩খানা গল্প বাংলা মাসিক পত্রিকায় বেরিয়েছে, চেনা মহলে প্রশংসাও আছে বেশ। তবে এটা আমি জানি যে কেবলমাত্র লিখে রোজগার করার মতো ক্ষমতা আমার নেই। গত কয়েক মাসে একদম লেখা হয়নি, তবে বই পড়েছি অনেক, আর তার সবই বাংলাদেশের নীলের চাষ সম্পর্কে। এই বিষয়ে এখন আমাকে একজন অথরিটি বলা চলে। কবে সাহেবরা এসে আমাদের দেশে প্রথম নীল চাষ শুরু করলো, আমাদের গ্রামের লোকদের উপর তারা কি রকম অত্যাচার করত, কিভাবে নীল বিদ্রোহ হলো, আর সবশেষে কিভাবে জার্মানি কৃত্রিম উপায়ে নীল তৈরি করার ফলে দেশ থেকে নীলের পাট উঠে গেল, এসব এখন আমার জানা। যে সাংঘাতিক অভিজ্ঞতার ফলে আমার মনে নীল সম্পর্কে এই কৌতূহল জাগলো, সেটা বলার জন্যই আজ লিখতে বসেছি। এখানে আগে আমার ছেলেবেলার কথা একটু বলা দরকার। আমার বাবা মুঙ্গেরে নাম করা ডাক্তার ছিলেন। ওখানে আমার জন্ম, আর ওখানে এক মিশনারি স্কুলে আমার ছেলেবেলার পড়াশোনা। আমার এক দাদা আছেন আমার চেয়ে 5 বছরের বড়। তিনি বিলেতে গিয়ে ডাক্তারি পাশ করে লন্ডনের কাছেই গোল্ডার্স গ্রিন বলে একটা জায়গায় হাসপাতালের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন। দেশে ফেরার বিশেষ ইচ্ছে আছে বলে মনে হয় না। আমার যখন 16 বছর বয়স তখন বাবা মারা যান। তার কয়েক মাস পরেই আমি মাকে নিয়ে কলকাতায় এসে আমার বড় মামার বাড়িতে উঠি। মামা বাড়িতে থেকেই আমি সেন্ট জেভিয়ার্স থেকে বিএ পাশ করি। তারপর একটা সাময়িকে ইচ্ছে হয়েছিল সাহিত্যিক হবার, কিন্তু মার ধমকানিতে চাকরির চেষ্টা দেখতে হলো। বড় মামার সুপারিশেই চাকরিটা হলো, তবে আমারও যে কিছুটা কৃতিত্ব ছিল না তাও নয়। ছাত্র হিসেবে আমার রেকর্ডটা ভালোই, ইংরেজিটাও গড়গড় করে বলতে পারি। আর তাছাড়া আমার মধ্যে একটা আত্মনির্ভরতা ও স্মার্টনেস আছে, যেটা ইন্টারভিউয়ের সময় আমাকে নিশ্চয়ই সাহায্য করেছিল। মুঙ্গেরে ছেলেবেলার কথাটা বললে হয়তো আমার চরিত্রের একটা দিক বুঝতে সাহায্য করবে। কলকাতায় এক নাগারে বেশি দিন থাকতে আমার প্রাণ হাঁপিয়ে ওঠে। এত লোকের ভিড়, ট্রাম বাসের ঘরঘরানি, এত হই হুল্লো, জীবন ধারণের এত সমস্যা, মাঝে মাঝে ইচ্ছে করে এইসব থেকে ছুটে বেরিয়ে চলে যাই। আমার গাড়িটা কেনার পর কয়েকবার এটা করেওছি। ছুটির দিনে একবার ডায়মন্ড হারবারে, একবার পোর্ট ক্যানিং, আর একবার দমদমের রাস্তা দিয়ে সেই একেবারে হাসনাবাদ পর্যন্ত ঘুরে এসেছি। একাই গিয়েছি প্রতিবার, কারণ এ ধরনের আউটিং এ উৎসাহ প্রকাশ করার মতো আমি কাউকে খুঁজেই পাইনি। এ থেকে বোঝা যাবে যে কলকাতা শহরে সত্যি করে বন্ধু বলতে আমার তেমন কেউ নেই। তাই প্রমোদের চিঠিটা পেয়ে মনটা খুশিতে ভরে উঠল। প্রমোদ ছিল আমার মুঙ্গেরের সহপাঠী। আমি কলকাতায় চলে আসার পর বছর চারেক আমাদের মধ্যে চিঠি লেখালেখি চলছিল। তারপর বোধহয় আমার দিক থেকে সেটা বন্ধ হয়। হঠাৎ একদিন অফিস থেকে ফিরতেই চাকর গুরুদাস বলল, মামা বাড়ি থেকে লোক এসে একটা চিঠি দিয়ে গেছে। খামের উপর লেখা দেখেই বুঝলাম প্রমোদ। দুমকা থেকে লিখছে। জঙ্গলি অফিসে চাকরি করছি, কোয়ার্টার্স আছে, দিন 7 ছুটি নিয়ে চলে আয়। ছুটি পাওনা ছিল বেশ কিছুদিনের, তাই যত শীঘ্র সম্ভব অফিসের কাজ গুছিয়ে নিয়ে গত 27 এপ্রিল, তারিখটা আজীবন মনে থাকবে আমার, তল্পি তল্পা গুটিয়ে কলকাতার জঞ্জাল ও ঝঞ্ঝাট পিছনে ফেলে রওনা দিলাম দুমকার উদ্দেশ্যে। প্রমোদ অবশ্য মোটর যোগে দুমকা যাবার কথা একবারও বলেনি। ওটা আমারই আইডিয়া। 200 মাইল রাস্তা, বড় জোর 5-5.5 ঘন্টার ধাক্কা। 10টার মধ্যে ভাত খেয়ে বেরিয়ে পড়ব। দিনের আলো থাকতে থাকতে পৌঁছে যাব, এই ছিল মতলব। কাজের বেলা গড়াতে একটা হোঁচট খেতে হলো। রান্না তৈরি ছিল ঠিক সময়, কিন্তু ভাত খেতে গিয়ে সবে মুখে পানটা পুড়েছি।
এমন সময় বাবার পুরনো বন্ধু মোহিত কাকা এসে হাজির। একে ভারভার্তিক লোক, তার উপর প্রায় 10 বছর পরে দেখা। মুখ ফুটে কিছুতেই বলতে পারলাম না আমার তারা আছে। ভদ্রলোককে চা খাওয়াতে হলো, তারপর সারা 1 ঘন্টা ধরে তার সুখ দুঃখের কাহিনী শুনতে হলো। মোহিত কাকাকে বিদায় দিয়ে গাড়িতে মাল তুলে যখন নিজে উঠতে যাচ্ছি, তখন দেখি আমার একতলার ভাড়াটে ভোলা বাবু তার 4 বছরের ছেলে পিঞ্চুর হাত ধরে কোত্থেকে যেন বাড়ি ফিরছেন। আমায় দেখে বললেন, একা একা কোথায় পাড়ি দিচ্ছেন দাদা? আমার উত্তর শুনে ভদ্রলোক একটু উদ্বিগ্ন ভাবে বললেন, এতটা পথ মোটরে একা যাবেন? অন্তত ওই ট্রিপটার জন্য একটা ড্রাইভারের বন্দোবস্ত করলে হতো না? আমি বললাম, চালক হিসেবে আমি খুব হুঁশিয়ার, আর আমার যত্নের ফলে গাড়িটাও প্রায় নতুনই, তাই ভাবনার কিছু নেই। ভদ্রলোক বেস্ট অফ লাক বলে তার ছেলের হাত ধরে বাড়ির ভিতর ঢুকলেন। গাড়ি স্টার্ট দেবার আগে হাত ঘড়ির দিকে চেয়ে দেখি 11:15। হাওড়া দিয়ে না গিয়ে বালি ব্রিজের রাস্তা নেওয়া সত্ত্বেও চন্দননগর পৌঁছতেই লাগলো 1.5 ঘন্টা। এই 30টা মাইল পেরোতে এত ঝক্কি, রাস্তা এত বাজে ও আনরোমান্টিক যে মোটর যাত্রায় প্রায় 16 আনা উৎসাহ উবে যায়। কিন্তু তার ঠিক পরেই শহর পিছনে ফেলে গাড়ি যখন ছোটে মাঠের মধ্যে দিয়ে, তখন সেটা কাজ করে একেবারে ম্যাজিকের মতো। মন তখন বলে, এর জন্যই তো আশা। কোথায় ছিল একদিন এই চিমনির ধোয়া বর্জিত মসৃণ আকাশ, এই মাটির গন্ধ মেশানো মন মাতানো বিশুদ্ধ মেঠো বাতাস? 1:30 নাগাদ যখন বর্ধমানের কাছাকাছি পৌঁছে গেলাম, তখন পেটে একটা খিদের ভাব অনুভব করলাম। সঙ্গে কমলা লেবু আছে, ফ্লাস্কে গরম চা, কিন্তু মন চাইছে অন্য কিছু। রাস্তার পাশে স্টেশন। গাড়ি থামিয়ে রেস্টুরেন্টে গিয়ে 2টো টোস্ট, একটা অমলেট ও 1 পেয়ালা কফি খেয়ে আবার রওনা দিলাম। পথ বাকি এখনো 130 মাইল। বর্ধমান থেকে 25 মাইল গিয়ে পানাগড় পড়ে। সেখান থেকে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড ছেড়ে ইসলাম বাজারের রাস্তা নিতে হবে। ইসলাম বাজার থেকে শিউড়ি হয়ে ম্যাসেঞ্জর পেরিয়ে দুমকা। পানাগড়ের মিলিটারি ক্যাম্পগুলো সব দৃষ্টিগোচর হয়েছে। এমন সময় আমার গাড়ির পিছনের দিক থেকে একটা বেলুন ফাটার মতো শব্দ হলো, আর সেই সঙ্গে গাড়িটা একপাশে একটু কেঁদড়ে গেল। কারণ অবশ্য সহজেই বোধগম্য। গাড়ি থেকে নেমে সামনের দিকে চেয়ে বুঝতে পারলাম শহর এখনো কয়েক মাইল দূরে। কাছাকাছির মধ্যে মেরামতির দোকানের আশাটা মন থেকে মুছে ফেলতে হলো। সঙ্গে যে স্টেপ নিয়ে ছিল না তা নয়, আর জ্যাক দিয়ে গাড়ি তুলে ফাটা টায়ার খুলে ফেলে তার জায়গায় নতুন টায়ার পরানো আমার অসাধ্য কিছুই নয়। তবে এক্ষেত্রে পরিশ্রম এড়ানোর ইচ্ছেটা অস্বাভাবিক নয়। আর গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের মাঝখানে দাঁড়িয়ে গাড়িতে টায়ার পরাবো, পাশ দিয়ে হুস হুস করে অন্য কত গাড়ি বেরিয়ে যাবে, আর আমার শোচনীয় হাস্যকর অবস্থাটা তারা দেখে ফেলবে, এটা ভাবতে মোটেই ভালো লাগছিল না। কিন্তু কি আর করার, 10 মিনিট এদিক ওদিক চেয়ে ঘোরাফেরা করে গঙ্গা বলে কাজে লেগে পড়লাম। নতুন টায়ার লাগিয়ে ফাঁটা টায়ার ক্যারিয়ারে ভরে ডালা বন্ধ করে যখন সোজা হয়ে উঠে দাঁড়ালাম, তখন শার্টটা ঘামে ভিজে শরীরের সঙ্গে সেটে গেছে। ঘড়িতে দেখি 2:30 বাজে। আবহাওয়াতে একটা গুমট ভাব। ঘণ্টাখানিক আগেও সুন্দর হাওয়া বইছিল। গাড়ি থেকে দেখছিলাম বাঁশঝাড়ের মাথাগুলো নুয়ে নুয়ে পড়ছে। এখন চারিদিকে থমথমে। গাড়িতে ওঠার সময় পশ্চিমের আকাশে নিচের দিকে দূরের গাছপালার মাথায় একটা কালচে নীল আভাস লক্ষ্য করলাম। মেঘ? ঝড়ের মেঘ কি? কালবৈশাখী? ভেবে লাভ নেই। স্পিডোমিটারের কাঁটা আরো বাড়াতে হবে। ফ্লাস্কটা খুলে খানিকটা গরম চা মুখে ঢেলে আবার রওনা হলাম। ইলাম বাজার পেরোতে না পেরোতেই ঝড়টা এসে পড়ল। ঘরে বসে যে জিনিসটা চিরকাল সানন্দে উপভোগ করেছি, যার সঙ্গে তাল মিলিয়ে ভাব মিলিয়ে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেছি, গান করেছি, সেই জিনিসই খোলা মাঠের মধ্যে পিচের রাস্তায় চলন্ত গাড়িতে যে কি বিভীষিকার সৃষ্টি করতে পারে তা কল্পনা না করতে পারি না। ওটাকে প্রকৃতির একটা শয়তানি বলে মনে হয়। অসহায় মানুষকে এক নির্মম রসিকতায় নাজেহাল করার ভাব নিয়ে যেন এই বাজের খেলা। এদিকে ওদিকে আচমকা বৈদ্যুতিক স্মরণিক্ষেপ, আর পর মুহূর্তে কর্ণপটাহ বিদীর্ণ করা দামামা গর্জন। এক সময় মনে হচ্ছে যে আমার এই নিরীহ অ্যাম্বাসেডর গাড়িকেই ভাগ করে বিদ্যুৎ বান নিক্ষিপ্ত হচ্ছে, এবং আর একটু মনোযোগ দিয়ে কাজটা করলেই লক্ষ্যভেদ হয়ে যাবে। এই দুর্যোগের মধ্যেই কোনো মতে যখন শিউরি ছাড়িয়ে ম্যাসাঞ্জোরের পথে পড়েছি, তখন হঠাৎ একটা বিস্ফোরণের শব্দ হলো, যেটাকে কোনো মতেই বজ্রপাত বলে ভুল করা চলে না।
বুঝলাম আমার গাড়ির আরেকটি টায়ার কাজ ইস্তফা দিলেন। হাল ছেড়ে দিলাম। মুষলধারে বৃষ্টি পড়ছে। ঘড়িতে 5:30। গত 20 মাইল স্পিডোমিটারের কাটাকে 15 থেকে 25-এর মধ্যে রাখতে হয়েছে, না হলে এতক্ষণ ম্যাসাঞ্জোর ছাড়িয়ে যাবার কথা। কোথায় এসে পৌঁছলাম? সামনের দিকে চেয়ে কিছু বোঝার উপায় নেই। কাঁচের উপর জলপ্রপাত। ওয়াইপারটা সপাত সপাত শব্দ করে চলেছে, কিন্তু সেটাকে কাজ না বলে খেলা বলাই ভালো। নিয়ম মতো এপ্রিল মাসে এখনো সূর্যের আলো থাকার কথা, কিন্তু ভাব দেখে মনে হয় রাত হলো বলে। আমার ডান পাশের দরজাটা একটু ফাঁক করে বাইরের দিকে চাইলাম। যা দেখলাম তাতে মনে হলো কাছাকাছির মধ্যে ঘন বসতি না থাকলেও দু একটা পাকা বাড়ি যেন গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। গাড়ি থেকে নেমে যে একটু এদিক ওদিক ঘুরে দেখবো তারও উপায় নেই। তবে সেটা না দেখেও যে জিনিসটা বলা যায় সেটা হলো এই যে মাইলখানেকের মধ্যে বাজার বা দোকান বলে কোনো পদার্থ নেই, আর আমার সঙ্গে বাড়তি টায়ারও আর নেই। মিনিট 15 গাড়িতে বসে থাকার পর একটা প্রশ্ন মনে জাগলো। এতখানি সময়ের মধ্যে একটি গাড়ি বা একটি মানুষও আমার গাড়ির পাশ দিয়ে গেল না। তবে কি ভুল পথে এসে পড়েছি? সঙ্গে রোড ম্যাপ আছে, শিউরি পর্যন্ত ঠিকই এসেছি জানি, কিন্তু তারপর যদি কোনো ভুল রাস্তায় মোড় ঘুরে থাকি, এই চোখ ধাঁধানো বৃষ্টিতে সেটা খুব অস্বাভাবিক নয়। কিন্তু শুধু ভুল হয়ে থাকে, এটা তো আফ্রিকা বা দক্ষিণ আমেরিকার জঙ্গল নয় যে দিশেহারা হয়ে পড়তে হবে। যেখানে এসে থাকি না কেন, এটা বীরভূমের মধ্যেই। শান্তিনিকেতন থেকে মাইল 50 বেশি দূর নয়। বৃষ্টি থামলেই সব মুশকিল আসান হবে। এমনকি হয়তো মাইল খানিকের মধ্যে একটা গাড়ি মেরামতের দোকানও পেয়ে যাব। পকেট থেকে উইলসের প্যাকেট আর দেশলাই বার করে একটা সিগারেট ধরালাম। ভোলাবাবুর কথা মনে পড়ল। ভদ্রলোক নিশ্চয়ই ভুক্তভোগী, নইলে এমন খাঁটি উপদেশ দেন কি করে? ভবিষ্যতে একটা তঞ্জার ভাব এসে গিয়েছিল। হর্নের শব্দে সজাগ হয়ে উঠে বসলাম। বৃষ্টিটা একটু ধরেছে, তবে অন্ধকার গাঢ়তর। পিছন ফিরে দেখি একটা লরি এসে দাঁড়িয়েছে। হর্ন দিচ্ছে কেন? আমি কি রাস্তার পুরোটা দখল করে আছি নাকি? দরজা খুলে নেমে দেখি লরির দোষ নেই। টায়ার ফাটার সময় গাড়িটা খানিক দূরে গিয়ে রাস্তার পুরোটা না হলেও প্রায় আধখানা আটকে রেখেছে। লরি যাবার জায়গা নেই। গাড়ি সাইড কিজিয়ে, সাইড কিজিয়ে। আমার অসহায় ভাব দেখেই বোধহয় পাঞ্জাবি ড্রাইভারটা নেমে এলেন। क्या हुआ, পাংচার? আমি ফরাসি কায়দায় কাঁধ দুটোকে একটু উঁচিয়ে আমার শোচনীয় অবস্থা বুঝিয়ে দিলাম। বললাম, আপনি যদি একটু হাত লাগান তাহলে এটাকে একপাশে সরিয়ে আপনার যাবার জায়গা করে দিতে পারি। এবার লরি থেকে পাইজির সহকারী নেমে এলেন। 3 জনে ঠেলে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটাকে এক পাশ করে দিলাম। তারপর জিজ্ঞেস করে জানলাম যে এটা দুমকার রাস্তা নয়, আমি ভুল পথে এসে গেছি। তবে সেটা মাইল 3 বেশি নয়, কাছাকাছির মধ্যে সারানোর কোনো দোকানও নেই। লরি চলে গেল। তখন ঘর ঘর শব্দ মিলিয়ে আসার সঙ্গে সঙ্গে একটা বিশাল নৈশব্দের সৃষ্টি হলো, আর আমি বুঝলাম যে আমি অকুল পাথারে পড়েছি। আজ রাত্রের মধ্যে দুমকা পৌঁছানোর বিন্দু মাত্র সম্ভাবনা নেই, এবং রাতটা কিভাবে কাটবে তার কোনো ইঙ্গিত নেই। আশেপাশে ডোবা থেকে ব্যাঙের কোরাস আরম্ভ হয়েছে। বৃষ্টিটা কমের দিকে। অন্য সময় হলে মাঠের সোদা গন্ধে মনটা মেতে উঠত, কিন্তু এ অবস্থায় নয়। আবার গাড়িতে উঠলাম, কিন্তু তাতেই বা কি লাভ? হাত পা ছড়িয়ে আরাম করার পক্ষে অ্যাম্বাসেডর গাড়ির মতো অনুপযুক্ত আর কিছু আছে কি? বোধ হয় না। আরেকটা সিগারেট ধরাতে যাব, এমন সময় হঠাৎ পাশের জানালা দিয়ে একটা ক্ষীণ আলো এসে স্টিয়ারিং হুইলটার উপর পড়ল। আবার দরজা খুলে গলা বাড়িয়ে দেখি গাছের ফাঁক দিয়ে একটা আলোর চতুষ্কোণ দেখা যাচ্ছে। বোধহয় জানালা। ধোয়ার কারণ আগুন, কেরোসিনের আলোর কারণ মানুষ। কাছাকাছি বাড়ি আছে এবং তাতে মানুষ আছে। টর্চ নিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। আলোর দূরত্ব বেশি নয়, আমার উচিত এগিয়ে গিয়ে অনুসন্ধান করা। একটা রাস্তাও রয়েছে, অপরিসর পথ, সেটা বোধহয় আলোর দিক থেকে। আমি যে রাস্তায় আছি সেটা এসে পড়ছে। পথের দুপাশে গাছপালার বন, তলার দিকে আগাছার জঙ্গল। কুছ পরোয়া নেই, গাড়ির দরজা লক করে রওনা দিলাম। যতদূর সম্ভব খানাখন্দ বাঁচিয়ে জল কাদার মধ্যে দিয়ে ছপাত ছপাত করে খানিক দূর হেঁটে একটা তেঁতুল গাছ পেরোতেই বাড়িটা চোখে পড়ল। বাড়ি বলা ভুল হবে, একখানা কি 1.5খানা ইটের ঘরের উপর একটা টিনের চালা। ফাঁক করা দরজা দিয়ে ঘরের ভিতরে একটা জ্বালানো লণ্ঠন, একটা ধোঁয়াটে ভাব, আর একটা খাটিয়ার কোণ লক্ষ্য করলাম।
বাবু? আমার দুর্ঘটনার কথা সংক্ষেপে বর্ণনা করে বললাম, এখানে কাছাকাছির মধ্যে রাত কাটানোর কোনো বন্দোবস্ত হবে? যা পয়সা লাগে আমি দেব। ডাক বাংলো মে। ডাক বাংলো? সে আবার কোথায়? প্রশ্নটা মনে আসার সঙ্গে সঙ্গে আমার বোকামোটা বুঝতে পারলাম। এতক্ষণ কেবল লণ্ঠন আর টর্চের আলোর দিকে দৃষ্টি থাকার ফলে আশেপাশে কি আছে দেখিনি। এবার টর্চটাকে ঘুরিয়ে আমার বাঁ দিকে ফেলতেই একটা বেশ বড় একতলা পুরনো বাড়ি চোখে পড়ল। সেটা দেখিয়ে বললাম, এটাই ডাক বাংলো? হ্যাঁ বাবু, লেকিন বিস্তারা উস্তারা কুছ নেই হ্যায়, খানা ভি নেই মিলেগা। বিছানা আমার সঙ্গে আছে, খাট হবে তো? তা খাজিয়া হোগা। আর তোমার ঘরে তো উনুন ধরিয়েছ দেখছি, তুমি নিজে খাবে নিশ্চয়ই। লোকটা হেসে ফেলল। তার হাতের শেখা মোটা রুটি আর তার বউয়ের রান্না উরুদ কা ডাল কি আমার চলবে? বললাম, খুব চলবে, সব রকম রুটি আমার চলে, আর উরুদ কা ডাল তো আমার অতি প্রিয় খাদ্য। এককালে কি ছিল জানি না, এখন নামেই ডাক বাংলো, তবে পুরনো সাহেবি আমলের বাড়ি। এই ঘরের সাইজ আর আমার সিলিংটা পেল্লায় উঁচু। আসবাব বলতে একটা পুরনো নেয়ারের খাট, একপাশে একটা টেবিল, আর তার সামনে হাতল ভাঙা একটা চেয়ার। চৌকিদার আমার জন্য একটা লণ্ঠন জ্বালিয়ে এনে টেবিলের উপর রাখলো। বললাম, তোমার নাম কি হে? সুখন রাম বাবুজি। এই বাংলোয় লোকজন কোনো কালে এসেছে না আমি প্রথম? সুখন রামের রসবোধ আছে, সে হেসে ফেলল। বললাম, ভূতটুত নেই তো? আরে রাম রাম, কত লোকই তো এসে থেকে গেছে, কই এমন অপবাদ তো কেউ দেয়নি। এ কথায় একটু যে আশ্বস্ত হয়নি তা বলতে পারি না। ভূতে বিশ্বাস করি বা না করি, এইটুকু অন্তত জানি যে ভূত যদি থাকে এ বাংলোতে, তাহলে সে সব সময়ই থাকবে, আর না থাকলে কোনো সময়ই থাকবে না। বললাম, এটা কতদিনের পুরনো বাড়ি? সুখন আমার বেডিং খুলে দিতে দিতে বলল, पहले यह नील कोठी था, एक नील का फैक्ट्री भी था नजदीक में, उसका एक चिमनी अभी तक खड़ा है और सब टूट गया। এ অঞ্চলে যে এককালে নীলের চাষ হতো সেটা জানতাম। মুঙ্গেরের আশেপাশে ছেলেবেলায় পুরনো ভাঙা নীলকুঠি দেখেছি। সুখনের তৈরি রুটি আর কলাইয়ের ডাল খেয়ে নেয়ারের খাটে বিছানা পেতে যখন শুলাম, তখন রাত 10:30। প্রমোদকে আজ বিকেলে পৌঁছবো বলে টেলিগ্রাম করেছিলাম। ও একটু চিন্তিত হবে অবশ্যই, কিন্তু সে নিয়ে ভেবে লাভ নেই। একটা আস্তানা যে পেয়েছি এবং বেশ সহজেই পেয়েছি, সেটা কম ভাগ্যের কথা নয়। ভবিষ্যতে ভোলা বাবুর উপদেশ মেনে চলব, উচিত শিক্ষা হয়েছে আমার। তবে এটাও ঠিক যে এমনি শেখার চেয়ে ঠেকে শেখার দাম অনেক বেশি। লণ্ঠনটা পাশের বাথরুমে রেখে এসেছি। দরজার ফাঁক দিয়ে যেটুকু আলো এসেছে তাই যথেষ্ট। ঘরে বেশি আলো থাকলে আমার ঘুম আসে না, অথচ এখন যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো ঘুম। গাড়ি থেকে জিনিসপত্র সব বার করে নিয়েছি, সেটা লক করে এসেছি, বলাই বাহুল্য। একটু জোর গলায় বলতে পারি যে আজকালকার দিনে কলকাতার রাস্তায় গাড়ি ফেলে রাখা যতটা বিপজ্জনক, গ্রামের রাস্তায় তার চেয়ে হয়তো কিছুটা কমই। বাইরে বৃষ্টির শব্দ থেমে গেছে। ব্যাঙ আর ঝিঝির সমবেত কণ্ঠস্বরে রাত মুখর হয়ে উঠেছে। শহরের জীবনটা এত দূরে আর এত পেছনে সরে গেছে যে সেটাকে প্রাগৈতিহাসিক পর্ব বলে মনে হচ্ছে। নীলকুঠি, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের কথা মনে পড়ল। কলেজে থাকতে অভিনয় দেখেছিলাম কর্নওয়ালিস স্ট্রিটের কোনো এক পেশাদারি থিয়েটারে। ঘুমটা হঠাৎ ভেঙে গেল। কতক্ষণ পরে তা জানি না। দরজায় একটা খচমচ শব্দ হচ্ছে, ভেতরে হুড়কো দেওয়া। বুঝলাম বাইরে থেকে কুকুর বা শেয়াল জাতীয় একটা কিছু নখ দিয়ে সেটাকে আঁচড়াচ্ছে। মিনিট খানিক পরে শব্দটা থেমে গেল, আবার সব চুপচাপ। চোখ বুঝলাম, কিন্তু সে অনেকক্ষণের জন্য। একটা কুকুরের ডাকে ঘুমটা একেবারে গেল। বাংলার গ্রাম্য নেরিকুত্তার ডাক এটা নয়, এ হলো বিলেতি হাউন্ডের হুঙ্কার। এই ডাক আমার অচেনা নয়। মুঙ্গেরে আমাদের বাড়ির দুটো বাড়ি পরে মার্টিন সাহেবের বাড়ি থেকে রাত্রে এই ডাক শুনতে পেতাম। এই তল্লাটে এমন কুকুর কে পুষবে? একবার মনে হলো উঠে গিয়ে দরজা খুলে দেখি, কারণ কুকুরটা ডাক বাংলোর খুব কাছেই রয়েছে বলে আমার মনে হয়। তারপর মনে হলো সামান্য একটা কুকুরের ডাক নিয়ে এতটা মাথা ঘামানোর কোনোই মানে হয় না। তার চেয়ে আবার ঘুমানোর চেষ্টা করা যাক। রাত কটা হলো, জানালা দিয়ে অল্প চাঁদের আলো আসছে। শোয়া অবস্থাতেই বাঁ হাতটা তুলে মুখের সামনে আনতেই বুকটা ধরাস করে উঠল। হাতে ঘড়ি নেই, অথচ অটোমেটিক ঘড়ি যত পড়ে থাকা যায় ততই ভালো বলে ওটা শোবার সময় কখনো আমি খুলি না।
ঘড়ি গেল কোথায়? শেষটাই কি ডাকাতের রাস্তায় এসে বললাম নাকি? তাহলে আমার গাড়ির কি হবে? বালিশের পাশে হাতড়িয়ে টর্চ খুঁজতে গিয়ে দেখি সেটাও নেই। এক লাফে বিছানা থেকে উঠে মাটিতে হাঁটু গেড়ে বসে খাটের নিচে তাকিয়ে দেখি সুটকেসটা উধাও। মাথা গরম হয়ে এলো। এর একটা বিহিত করতেই হবে। হাঁক দিলাম, চৌকিদার। কোনো উত্তর নেই। বারান্দায় যাব বলে দরজার দিকে এগিয়ে খেয়াল হলো যে হুটকোটাকে যেমন ভাবে লাগিয়ে শুয়েছিলাম ঠিক তেমনই আছে। তবে চোর এলো কোত্থেকে? দরজার হুটকোটা খুলতে আমার নিজের হাতের উপর চোখ পড়ে কেমন জানি খটকা লাগলো। হাতে কি দেয়াল থেকে চুন লেগেছে নাকি পাউডার জাতীয় কিছু? এমন ফ্যাকাশে লাগছে কেন? আর আমি তো গেঞ্জি পরে শুয়েছিলাম, তাহলে আমার গায়ে লম্বা হাতা সিল্কের শার্ট কেন? মাথা ঝিমঝিম করতে লাগলো। দরজা খুলে বাইরে এলাম। চৌকিদার। নিজের গলার স্বর চিনতে পারলাম না, উচ্চারণও না। যতই মিশনারি স্কুলে পড়ি না কেন, বাংলা উচ্চারণে উগ্র সাহেবিয়ানা আমার কোনো দিনও ছিল না। আর চৌকিদারি বা কোথায়? আর কোথায় বা তার ঘর? বাংলোর সামনে ধুধু করছে মাঠ, দূরে আবছা একটা বাড়ি দেখা যাচ্ছে, তার পাশে একটা চিমড়ির মতন স্তম্ভ, চারিদিকে অস্বাভাবিক নিস্তব্ধতা। আমার পরিবেশ বদলে গেছে। ঘরমাক্ত অবস্থায় ঘরে ফিরে এলাম। চোখটা অন্ধকারে অভ্যস্ত হয়ে গেছে। ঘরে সব কিছুই এখন দেখতে পাচ্ছি। খাট আছে, তাতে মশারি নেই, অথচ আমি মশারি টাঙিয়ে শুয়েছিলাম। বালিশটা যেটা রয়েছে সেটাও আমার নয়, আমারটা ছিল সাধারণ। এটার পাশে বাহারের কুচি দেওয়া বর্ডার। খাটের ডান দিকের দেয়ালের সামনে সেই টেবিল, সেই চেয়ার, কিন্তু তাতে প্রাচীনত্বের কোনো চিহ্ন নেই। আবছা আলোতেও বার্নিশ করা কাঠটা চকচক করছে। টেবিলের উপর রাখা রয়েছে লণ্ঠন নয়, বাহারের শেডওয়ালা কাজ করা কেরোসিন ল্যাম্প। আরো জিনিসপত্র রয়েছে ঘরে, সেগুলো ক্রমে দৃষ্টিগোচর হলো। এক কোনায় দুটো ট্র্যাঙ্ক, দেয়ালে একটা আলনা, তা থেকে ঝুলছে একটা কোট, একটা অদ্ভুত অচেনা ধরনের টুপি, আর একটা হান্টার চাবুক। আলনার নিচে এক জোড়া হাঁটু অবধি উঁচু জুতো, যাকে বলে গোলুশেস। জিনিসপত্র ছেড়ে আরেকবার আমার নিজের দিকে দৃষ্টি দিলাম। এর আগে শুধু সিল্কের শার্টটা লক্ষ্য করেছিলাম, এখন দেখলাম তার নিচে রয়েছে সরু চাপা প্যান্ট, আরো নিচে মোজা, পায়ে জুতো নেই। তবে খাটের পাশেই দেখলাম একজোড়া কালো চামড়ার বুট রাখা রয়েছে। আমার ডান হাতটা এবার আমার মুখের উপর বুলিয়ে বুঝতে পারলাম শুধু গায়ের রং ছাড়াও আমার চেহারার আরো পরিবর্তন হয়েছে। এত চোখা নাক, এত পাতলা ঠোঁট আর সরু চোয়াল আমার নয়। মাথায় হাত দিয়ে দেখি ঢেউ খেলানো চুল পিছনে কাঁধ অবধি নেমে এসেছে, কানের পাশে ঝুপলি নেমে এসেছে প্রায় চোয়াল পর্যন্ত। বিস্ময় ও আতঙ্কের সঙ্গে একটা উগ্র কৌতূহল আমার নিজের চেহারা দেখার জন্য। কিন্তু আয়না কোথায়? রুদ্ধশ্বাসে দৌড়ে গিয়ে এক ধাক্কায় বাথরুমের দরজাটা খুলে ভেতরে ঢুকলাম। আগে দেখেছিলাম একটি মাত্র বালতি ছাড়া সেখানে আর কিছুই নেই। এখন দেখছি মেঝের এক কোণে একটা টিনের বাথটাব, তার পাশে চৌকি আর এনামেলের মগ। যে জিনিসটা খুঁজছিলাম সেটা রয়েছে আমার ঠিক সামনেই, একটা কাঠের ড্রেসিং টেবিলের উপর লাগানো একটা ওভাল শেপের আয়না। আমি জানি আমি আয়নার সামনে দাঁড়িয়েই আছি, কিন্তু যে চেহারাটা তাতে প্রতিফলিত হয়েছে সেটা আমার নয়। কোন এক বিভৎস ভৌতিক ভেলকির ফলে আমি হয়ে গেছি ঊনবিংশ শতাব্দীর একজন সাহেব। তার গায়ের রং ফ্যাকাশে ফর্সা, চুল সোনালি, চোখ কটা, এবং সে চোখের চাহনিতে ক্লেশের সঙ্গে কাঠিন্যের ভাব অদ্ভুতভাবে মিশেছে। কত বয়স এ সাহেবের? 30-এর বেশি নয়, তবে দেখে মনে হয় অসুস্থতা কিংবা অতিরিক্ত পরিশ্রমের জন্য অকালেই বার্ধক্যের ছাপ পড়েছে। কাছে গিয়ে আরো ভালো করে আমার মুখটা দেখলাম। চেয়ে থাকতে থাকতে একটা গভীর দীর্ঘশ্বাস বুকের ভেতর থেকে উঠে এলো। ওহ, এই কণ্ঠস্বর আমার নয়। এই দীর্ঘশ্বাসও সাহেবের মনের ভাব ব্যক্ত করছে, আমার নয়। এরপর যা ঘটল তাতে বুঝলাম যে শুধু গলার স্বর নয়, আমার হাত পা সবই অন্য কারোর অধীনে কাজ করছে। কিন্তু আশ্চর্য এই যে আমি অনিরুদ্ধ বোস, যে বদলে গেছি সে জ্ঞানটা আমার আছে। অথচ এই পরিবর্তনটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী, এ থেকে নিজের অবস্থায় ফিরে আসার কোনো উপায় আছে কিনা তা আমার জানা নেই। বাথরুম থেকে শোবার ঘরে ফিরে এলাম। আবার রাইটিং টেবিলের দিকে চোখ পড়ল। ল্যাম্পটা এখনো জ্বলছে। ল্যাম্পের নিচে খোলা অবস্থায় একটা চামড়া দিয়ে বাঁধানো খাতা, তার পাশে একটা দোয়াতে ডোবানো রয়েছে একটা খাগের কলম। টেবিলের দিকে এগিয়ে গেলাম।
খাতার খোলা পাতায় কিছু লেখা হয়নি। কোন এক অদৃশ্য শক্তি আমাকে চেয়ারে বসিয়ে দোয়ার থেকে কলমটা আমার ডান হাত দিয়ে তুলিয়ে দিল। সে হাত এবার বাঁ দিক থেকে সাদা পাতার দিকে অগ্রসর হল। ঘরের নিস্তব্ধতা ভেদ করে খসখস শব্দ করে খাগের কলম লিখে চলল। 27 এপ্রিল 1868। কানের কাছে আবার সেই রাক্ষুসে মশার বিন বুনুনি আরম্ভ হয়েছে। শেষটায় এই সামান্য একটা পোকার হাতে আমার মতো একজন রাজরেল ব্রিটিশকে পরাহত হতে হল। ভগবানের কেমন বিধি! এরিক পালিয়েছে, পার্সি আর টনিও আগেই ভেগেছে। আমার বোধহয় এদের চেয়েও বেশি চাকার লোভ। তাই বারবার ম্যালেরিয়ার আক্রমণ সত্ত্বেও নীলের মোহ কাটাতে পারিনি। না, শুধু তাই নয়, ডায়েরিতে মিথ্যে কথা বলা পাপ। আরেকটা কারণ আছে, আমার দেশের লোক আমাকে হারে হারে চেনে। সেখানে থাকতে তো কম কুকীর্তি করিনি, আর তারা সে কথা ভুলেও নি। তাই ইংল্যান্ডে ফিরে যাবার সাহস নেই। বুঝতে পারছি এখানেই থাকতে হবে আর এখানেই মরতে হবে। মেরি আর আমার 3 বছরের শিশু সন্তান জবির কবরের পাশেই আমার স্থান হবে। এত অত্যাচার করেছি এখানকার স্থানীয় নেটিভদের উপর যে আমার মৃত্যুতে চোখে জল ফেলার মতো একটি লোকও নেই। এক যদি মির্জান কাঁদে, আমার বিশ্বস্ত অনুগত বেয়ারা মির্জান। আর রেক্স, আসল ভাবনা তো রেক্সকে নিয়েই। হায় প্রভু ভক্ত কুকুর, আমি মরে গেলে তোকে এরা আস্ত রাখবে না রে। হয় ঢিল মেরে, না হয় লাঠির বাড়ি মেরে তোর প্রাণ শেষ করবে এরা। তোর যদি একটা ব্যবস্থা করে যেতে পারতাম। আর লিখতে পারলাম না, হাত কাঁপছে। আমার নয়, ডায়েরি লেখকের। কলম রেখে দিলাম। এবার আমার ডান হাতটা টেবিলের উপর থেকে নেমে কোলের কাছে এসে ডান দিকে গেল। একটা দেরাজের হাতল, হাতের টানে দেরাজ খুলে গেল। ভেতরে একটা পিন কুশন, একটা পিতলের পেপার ওয়েট, একটা পাইপ, কিছু কাগজপত্র। আরো খানিকটা খুলে গেল দেরাজ। একটা লোহার জিনিস চকচক করে উঠল। পিস্তল, তার হাতলে হাতির দাঁতের কাজ। আমার হাত পিস্তলটা বের করে নিল। হাতের কাঁপুনি থেমে গেল। বাইরে শেয়াল ডাকছে। সেই শেয়ালের ডাকের প্রত্যুত্তরেই যেন গর্জিয়ে উঠল হাউন্ডের কণ্ঠস্বর। চেয়ার ছেড়ে উঠে দরজার দিকে গেলাম। দরজা খুলে বাইরে সামনের মাঠে চাঁদের আলো। বাংলোর বারান্দা থেকে হাত বিশেক দূরে ছাই রঙের একটা প্রকাণ্ড গ্রে হাউন্ড ঘাসের উপর দাঁড়িয়ে আছে। আমি বাইরে থেকে আসা মাত্র আমার দিকে ফিরে লেজ নাড়তে লাগলো। রেক্স, সেই গম্ভীর ইংরেজ কণ্ঠস্বর। রেক্স। দূরে বাঁশবন ও নীলের ফ্যাক্টরির দিক থেকে ডাকটা প্রতিধ্বনিত হয়ে এলো। রেক্স এগিয়ে গেল, তার লেজ নড়ছে। ঘাস থেকে বারান্দায় ওঠার সঙ্গে সঙ্গে আমার ডান হাত কোমরের কাছে উঠে এলো। পিস্তলের মুখ কুকুরের দিকে। রেক্স যেন থমকে গেল। তার জ্বলন্ত চোখে একটা অবাক ভাব। আমার ডান তর্জনী পিস্তলের ঘোড়া টিপে দিল। বিস্ফোরণের সঙ্গে একটা চোখ ঝলসানো আলো, একটা ধোঁয়া, আর চারদিকে ছড়িয়ে পড়া বারুদের গন্ধ। রেক্সের দেহের সামনের অংশ বারান্দার উপরে এবং পেছনটা ঘাসের উপর এলিয়ে পড়েছে। পিস্তলের শব্দ শুনে কাক ডেকে উঠেছে দূরের গাছপালা থেকে। ফ্যাক্টরির দিক থেকে কিছু লোক যেন ছুটে আসছে বাংলোর দিকে। ঘরে ফিরে এসে দরজার লক লাগিয়ে খাটের উপর বসে পড়লাম। বাইরে লোকের গোলমাল এগিয়ে আসছে। পিস্তলের নলটা আমার কানের পাশে ঠেকাতে বুঝলাম সেটা বেশ গরম। তারপর আর কিছু জানি না। দরজা ধাক্কা নিতে ঘুম ভেঙে গেল। চালি আয়া বাবুজি। ঘরে দিনের আলো। চিরকালের অভ্যাস মতো দৃষ্টি আপনা থেকে বা হাতের কবজির দিকে চলে গেল। 6:13। ঘড়ি চোখের আরো কাছে আনলাম, কারণ তারিখটাও দেখা যায় এতে। 28 এপ্রিল। বাইরে থেকে সুখনরাম বলছে, आपका गाड़ी ठीक हो गया बाबूजी। বীরভূমের নীলকর সাহেবের মৃত্যু শতবার্ষিকীতে আমার অভিজ্ঞতার কথা। এতক্ষণ শুনছিলেন কুয়াশার প্রথম ঘন্টার গল্প, অর্থাৎ সত্যজিৎ রায়ের নীল আতঙ্ক। পড়ে শোনাচ্ছিল সেতু। 4-5 মাস পরই আমরা করেছি এটা, কুয়াশা শুরু হবার। তো তখন অনেকে মিস করেছেন, অনেকে শুনতে চেয়েছেন, যার ফলে আজকে নতুন করে আমি আবার এটা শোনাবো সবাইকে। আমরা আবারও শুনবো আজকে নিহারবন হত্যাকাণ্ডের কথা, যে হত্যাকাণ্ডটি ঘটেছিল 1976 সালে রাজশাহী। আমাদের আজকের গল্প একটি মেয়েকে নিয়ে। পরীর মতো দুর্দান্ত সুন্দরী এক মেয়ে, এক কথায় বলা যায় অনিন্দ সুন্দরী। মেয়েটির পৈতৃক নিবাস দিনাজপুরে, তবে বেশ কয়েক বছর ধরে তাদের বসবাস রাজশাহী শহরে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা পিতার সাথে। সংসারে 4 বোন,
মা এবং একমাত্র ছোট ভাই। বাবা নজিবুর রহমানের ব্যক্তিগত আয় আর গ্রামের জমি জমা থেকে উৎপাদিত ফসল এবং ফসল বিক্রিত অর্থ দিয়েই তাদের সংসার চলত। মেয়েটির নাম বলছি এখন, মেয়েটির নাম নিহার। খুব একটা অর্থশালী পরিবার না হলেও ভদ্রভাবে জীবনযাপন করার জন্য প্রয়োজনীয় কিছুর অভাব বোধ করেননি কেউ তাদের সংসারে। কিন্তু না, আঘাত যখন আসে হয়তো এমনি করেই আসে। রাজশাহী শহরের এই সুন্দর গোছানো বাড়িতেও একদিন এমনি এক আঘাত আসলো, যে আঘাতে আকাশ ভেঙে পড়ল পুরো পরিবারের উপর। তছনছ হয়ে গেল তাদের সাজানো সংসার। কিভাবে হলো চলুন সেটা জানি আগে। ৭১-এর স্বাধীনতার যুদ্ধ চলছিল তখন। মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বর্বর সৈন্যবাহিনীর সাথে বীর বিক্রমে লড়ে যাচ্ছিল। অসংখ্য মৃত্যু তখন চারিদিকে। শ্রাবণের বর্ষণের মতো প্রবল বেগে সীসার বুলেটের বৃষ্টি নামল। সে মরণ বর্ষায় শেষবারের মতো অবগাহন করল কত নাম না জানা মানুষ। নিঃশেষ হয়ে গেল কত জীবন, ভেঙে গেল অগণিত সংসার। কিন্তু রক্তপিয়াসী স্বাধীনতার তবু স্বাদ মেটেনি। সে আরো রক্ত চায়, আরো। টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রতিটি গ্রামগঞ্জ, শহর বন্দরে বর্বর শত্রু হননে মুক্তিযোদ্ধাদের এগিয়ে যাওয়া, দেশমাতৃকার মুক্ত মাটি ছুঁয়ে শ্বাস নেবার আর কত দেরি। হে মুক্তি সূর্য, তুমি ওঠো, তুমি আলোকিত করো। ভাড়াটিয়া হানাদার বাহিনীও তৈরি, মেশিন গান আর কামানের গোলা প্রস্তুত ওদের। যেখানে যাকে পাচ্ছে হত্যা করছে। কোনো জাত নেই, বর্ণ নেই, বাঙালি মাত্রই তাদের শত্রু। কাজে হত্যা করো যত বেশি করে সম্ভব। জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ছাড়খাড় করে দাও গ্রাম থেকে গ্রামান্তর। সে এক নারকীয় দজ্জালের রাজত্ব। অফিস, আদালত, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, যেখান থেকে পারো যাকে খুশি ধরে এনে বুলেট নিক্ষেপ করো, বাঙালি নিধন করো। ঠিক এমনই নারকীয় দিনগুলোতে নজিবর হারিয়ে গেলেন ৭১-এর ঝড়ে। শহীদ হলেন তিনি। পড়ে রইল তার আদরের সন্তান, সংসার, স্ত্রী, সবাই। বাবা, অফিসে না গেলে আজকে হয় না? দেশের যা অবস্থা, আমার কিছু ভালো লাগছে না। না মা, অফিসে যদি না যাই তাহলে আরো বেশি সন্দেহ পড়বে আমার উপর। মিলিটারি জেনে যাবে যে আমি মুক্তিযোদ্ধাদের গোপনে সাহায্য করছি। ঠিক আছে বাবা, তাহলে তুমি সাবধানে থেকো। ঠিক আছে মা, যাই মা, সবার দিকে খেয়াল রেখো। ঠিক আছে বাবা। আচ্ছা। নজিবুর সাহেব, বাইরে মিলিটারিদের গাড়ি। ভয় পাবেন না আজম সাহেব, কিছু হবে না। গতকাল ওরা কয়েকজনকে ধরে নিয়ে গিয়েছিল। আমার মনে হয় ওরা কিছু জানতে পেরেছে। ভাই, নজিবুর সাহেব কোন হয়? আজম সাহেব, আমার বাসায় একটু খবরটা জানিয়ে দেবেন। মা, বাবা তো এখনো ফিরছে না। এত রাত হয়ে গেল। কি জানি, আমার কেমন করছে, আমার কেমন ভয় করছে দেশের এই অবস্থায়। কে কে ওখানে? ভাবি, ভাবি আমি আজম। কি হয়েছে ভাই? আপনি একা? আপনার ভাই কোথায়? সর্বনাশ হয়ে গেছে ভাবি। মিলিটারিরা নজিবুর ভাইকে ধরে নিয়ে গেছে। কি বলছেন? এখন কি হবে মা? এ আমার কি সর্বনাশ হলো? কি হবে এখন? কোথায় খুঁজবো আমি ওকে এখন? তারপর ঝড় গেল অনেক। বড় মেয়ে মঞ্জিলা তখন মেডিকেল কলেজের ছাত্রী। হাস্যোজ্জ্বল মঞ্জিলার মুখ থেকে যেন হঠাৎ করে এক দৈব শক্তি ছিনিয়ে নিল শান্তি। পিতার অকস্মাৎ মৃত্যুতে সংসারের সব দায়িত্ব এসে পড়ল তার মাথায়। প্রথমে তিনি দুচোখে অন্ধকার দেখলেন, তারপর মন স্থির করে নিলেন, না, ভেঙে পড়লে চলবে না, তার এগুতে হবে। পিতৃহীন ভাই বোনদের নিয়েই তাকে এগিয়ে যেতে হবে। সে এক নিদারুণ ঝড়ে পড়ে মঞ্জিলা ভাবলেন, কবে আবার এই সংসারে শান্তির বাতাস বইবে? স্বাধীনতা উত্তর বাংলাদেশে নিজেকে নিয়ে 4টি অবিবাহিতা বোন, মা আর এক অপ্রাপ্ত ভাইকে সম্বল করে
সুস্থভাবে বসবাস করা কি ভীষণ কষ্ট, কিন্তু ভেঙে না পড়ে মঞ্জিলা হাল ধরে রাখতেন। তার জন্য প্রথমে সমস্যা সংকুল হয়ে উঠলেও ধীরে ধীরে আবারও সব স্বাভাবিক হতে লাগলো। বারবার নির্লজ্জ নিষ্ঠুর ঢেউ এসে লাগলেও হাল ছাড়লেন না মঞ্জিলা, ত্যাগ করলেন কিন্তু হেরে গেলেন না। 1973 সালে মঞ্জিলা MBBS পরীক্ষা উত্তীর্ণ হয়ে রাজশাহী মেডিকেল কলেজে ঢুকলেন। তার উপার্জিতের অর্থে সাংসারিক অসচ্ছলতা যেমন কমল, তেমনি তিনি জোর পেলেন মনে, নিঃশ্বাস ফেললেন, যাক এবার সমস্যা কাটিয়ে এগোনো যাবে। এই নিহার, দেখ তো মঞ্জিলা ফিরল নাকি। এই তো যাচ্ছি মা। মা, আপা এসেছে। কিরে মঞ্জু, তোর রেজাল্টের কি খবর মা? মা, একটা ভালো খবর আছে, তোমার মেয়ে এখন ডাক্তার। আমি MBBS পাশ করেছি মা। আলহামদুলিল্লাহ। এ আল্লাহ, আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি জানতাম আপা তুমি অনেক ভালো রেজাল্ট করবে। তাই মা, তুমি খুশি হয়েছো? খুশি হব না? কতদিন তোর জন্য নামাজে বসে দোয়া করেছি আমি। আজ আমি অনেক খুশি রে। শুধু একটাই কষ্ট, তোর বাবা দেখে যেতে পারলো না। আর যদি মানুষটা থাকতো। আপা, বাবা যেখানেই থাকুক না কেন, আজ নিশ্চয়ই তোমাকে নিয়ে অনেক গর্ব করছেন। বাবার কথা আজকে খুব মনে পড়ছে রে। তুমি কেঁদো না আপা। বাবা চলে যাওয়ার পর থেকে তুমি আমাদের মাথার উপর ছায়া হয়ে আছো। তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমাদের কি হবে বলো? নিহা, আমাদের এখন আর কোনো কষ্ট থাকবে না, দেখিস, কোনো অভাব থাকবে না। কিন্তু বাবার শূন্য স্থান, সেটা কি করে পূরণ করব বল? কাঁদিস না মা, কাঁদিস না। শুধু দোয়া কর তোর বাবার জন্য, দেশের জন্য উনি শহীদ হয়েছেন। এই দেশ যেন ওনার কথা মনে রাখে, শুধু এই দোয়া কর। মঞ্জিলার 3-4 বছরের ছোট নিহার বানু তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ সম্মান শ্রেণী থেকে ধাপে ধাপে নিহার বানু বিশ্ববিদ্যালয়ের শেষ ক্লাসে উঠেছে। শহরের বাড়ি থেকে বান্ধবীদের সাথে প্রতিদিন নিহার ক্লাসে যেত। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত বাস সার্ভিস থাকার ফলে যাতায়াত সমস্যা ততটা প্রকট হতো না। অন্য 10টা সাধারণ মেয়ের চেয়ে নিহার অনেকটাই এগিয়ে। মার্জিত রুচি, অমায়িক ব্যবহার আর চারিত্রিক সরলতা বন্ধু বৎসল নিহারকে যেন অনন্য সাধারণ করে তুলেছে। নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল অথচ উদারমনা নিহার বিশ্ববিদ্যালয়ের সকলের কাছেই প্রিয় মুখ। পড়াশোনা, বন্ধুদের সাথে আড্ডা, ক্যাম্পাসে ঘুরে বেড়ানো, এই হচ্ছে নিহারের নিয়মিত কাজ। সাবলীল পথ চলায় অনেককেই বন্ধু হিসেবে পেয়েছে নিহার। আহমেদ হোসেন বাবু ও নিহারের একজন ভালো বন্ধু ও সহপাঠী। বাবু নবাব আব্দুল লতিফ হলের 217 নম্বর কক্ষের আবাসিক ছাত্র। 1975 সালের 7 জানুয়ারি রাষ্ট্রবিজ্ঞানের অনার্স পরীক্ষা শুরু হল। পরীক্ষার কিছুদিন আগে নিহারের হাম হওয়ায় প্রস্তুতি খুব একটা ভালো হয়নি। আর প্রস্তুতি ভালো না হয় নিহার পরীক্ষা ড্রপ দেওয়ার কথা ভাবছিল। তবুও সবার জোরাজুরিতে নিহার পরীক্ষা দিতে রাজি হল। মা, তোমাকে কি চা দেবো? চা? দে। নিহার, তুই তো কিছু খাসই না। এত অল্প খেলে তো আবারও উইক হয়ে পড়বি। পড়াশোনা করবি কি করে? আমার একদম খেতে ভালো লাগে না আপা। তাই না? তারপরও তোকে খেতে হবে, ঠিক আছে? আর তোর পড়াশোনা কেমন হচ্ছে সেটা বল। এই তো মোটামুটি, খুব বেশি ভালো না। কি? পরীক্ষার তো বেশি দিন বাকি নেই, মনোযোগ দিয়ে লেখাপড়া কর। একটা কথা বলবো আপা? কি কথা বল? ভাবছি এই বছর পরীক্ষাটা দেব না। কি? কেন? পরীক্ষা দিবি না কেন? আমার প্রস্তুতি একেবারে ভালো না আপা। হাম হয়ে কতদিন কিছুই তো পড়তে পারিনি। এখন পরীক্ষা দিলে নির্ঘাত ফেল করব। না না নিহার, এটা তো ভালো কথা নয়। ফেল করার ভয় তুই পরীক্ষায় দিবি না? কিন্তু আমার তো কিছুই পড়া হয়নি, ক্লাসও করতে পারিনি আমি একদম। হোক, কিন্তু একবার যদি তুই পরীক্ষা মিস করিস তাহলে বারবারই মিস করবি। যত কষ্টই হোক তুই পরীক্ষাটা অন্তত দে। একটু কষ্ট করে পড়াশোনা কর। এখন থেকে চেষ্টা করলে তুই পরীক্ষার আগের কয়েকদিনে অনেকটা পড়া কভার করতে পারবি। কিন্তু যদি রেজাল্ট খারাপ হয় সবাই তো আমাকে নিয়ে হাসাহাসি করবে। মোটেই না, রেজাল্ট খারাপ হবে না, আমি বলছি। তুই চেষ্টা তো করে দেখ। নিহার, মঞ্জিলা ঠিকই বলছে মা। পরীক্ষা না দেওয়াটাকে আমিও ঠিক ভালো মনে করছি না। তুই একটু কষ্ট করে এবারই পরীক্ষাটা দিয়ে ফেল মা, দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মা।
রাজি হয়েছিল নিহার, কিন্তু পরপর প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা খারাপ হওয়ায় নিহার বাড়িতে কান্নাকাটি শুরু করলো। এমন সময় ছাত্রছাত্রীদের মধ্যে গুজব রটে গেল যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং বাবু প্রশ্ন পেয়েছে। ফুটবল, সাঁতার ও ওয়াটার পোলো খেলোয়াড় হিসেবে বাবু ডিপার্টমেন্টে একটা বিশেষ ইমেজ তৈরি করেছিল। ভালো করে খেলে বিভাগের সুনাম রক্ষার জন্য শিক্ষকরা তাকে অনুরোধ করতেন হলে গিয়ে। শিক্ষকদের সঙ্গে ভালো সম্পর্কের কারণে ছাত্রছাত্রীরা মনে করত বাবুর সাজেশন খুব কাজে লাগে। 14 জানুয়ারি সেকেন্ড পেপার পরীক্ষা শেষে নিহার বানু বান্ধবীদের নিয়ে বাবুর কাছে গেল পরের পরীক্ষার সাজেশনের জন্য। বাবু খুশি হয়ে সাজেশন দিল, কিন্তু সাজেশন দিলে কি হবে, সব নোট তো তৈরি ছিল না। বাবু নিজেই নোট তৈরি করে নিহারকে দিবে বলে প্রতিশ্রুতি দিল। এই নিহার, তোর পরীক্ষা কেমন হলো? একদম ভালো না, প্রশ্ন যা কঠিন ছিল, উফ। আর আমার কাছে এসব কোনো নোটই ছিল না। আমার কাছেও তো ছিল না। কিন্তু তুই সবই তো ক্লাস করছিলি, আর আমি তো অসুস্থ হয়ে পড়ার কারণে কোনো ক্লাসও করতে পারিনি ঠিক মতো। করেছি, কিন্তু তারপর অনেক কিছু বাদ গেছে। আর আমি তো তোর মধ্যে তো ভালো ছাত্রী না, কয়েকটা প্রশ্ন তো বুঝতেই পারিনি। যদি একটা ভালো সাজেশন পেতাম। এই নিহার, জানিস শুনলাম বাবু নাকি পরীক্ষার প্রশ্ন পেয়েছে। বলিস কি? কিভাবে? আরে বুঝিস না, টিচারদের প্রিয় ছাত্র তো, উনি অনেক কিছুই আগে থেকে পায়, আমরা তো সেসব জানতেও পারি না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা চল বাবু ভাইয়ের কাছে যাই, নিশ্চয়ই আমাদেরকে সাজেশন দেবে। কি জানি, চল গিয়ে চেয়ে দেখি। চল তাহলে আগে জিজ্ঞেস করে দেখি। বাবু ভাই কেমন আছেন? আরে নিহার, আপনি? কি সৌভাগ্য আমার। বাবু ভাই, শুনলাম আপনি নাকি সবাইকে সাজেশন দিয়ে বেড়াচ্ছেন, আমাদেরকেও কি দেবেন? মেয়েদের তো কেউ নেই। আরে সে কি, আপনাকে দেব না? অবশ্যই দেব। বলুন কোন কোন বিষয়ে আপনার সাজেশন দরকার? এই তো সব বিষয়েরই। আসলে পরীক্ষার আগে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম তো, ক্লাসগুলো একদম ঠিকমতো করতেই পারিনি, আর সাজেশন না পেলে মনে হচ্ছে ফেল করতে হবে বাজেভাবে। আজকে পরীক্ষাটা তেমন খুব একটা ভালোও হয়নি। আরে সেটা নিয়ে একদম চিন্তা করবেন না, আপনি পরীক্ষা দিন, পাশ করার ব্যাপারটা আমি দেখব। আর সব সাজেশন আমার কাছে আছে, আমি আপনাকে দিব। কিন্তু সব সাজেশন পেলেই তো আর হবে না, আমার কাছে তো কোনো নোটপত্র কিছুই নেই। আরে আপনার কাছে নেই তো কি হয়েছে, আমার কাছে আছে, আমি আপনার বাড়িতে পৌঁছে দেব। কি করে যে আপনাকে ধন্যবাদ জানাবো, আপনি সত্যি আমার খুব উপকার করছেন। আরে না, কি বলেন। 7 দিনের গ্যাপ দিয়ে 2 মাস ধরে চলল অনার্স পরীক্ষা। এই ফাঁকে মাঝে মধ্যে নিহারকে নোট দিতে বাবু নিহারদের বাড়ি যেত। দিন রাত নিহারদের বাড়ির সবাই মিলে সে নোট কপি করত, তারপর সেই নোট পড়ে নিহার যেত পরীক্ষা দিতে। খুব অল্প সময় বাবু নিহারের পরিবারের আপনজন হয়ে ওঠে। বাবু নিহারকে বলতো, আপনি শুধু পরীক্ষা দিয়ে দেন, পাশ করার ব্যাপারটা আমি দেখব। বাবু একটা শর্ত দিয়েছিল, এইসব নোট যাতে নিহার অন্য কোনো বান্ধবীকে না দেয়। নিহার কথা দিয়েছিল সে কাউকে দেবে না। থার্ড পেপারের একটা প্রশ্নের উত্তর নিহারের কোনো বান্ধবী লিখতে পারেনি, কিন্তু বাবুর দেওয়া নোট পড়েছিল বলে নিহার সেটা লিখতে পারল। চতুর্থ পেপারেও বাবু যা সাজেশন দিয়েছিল তার মধ্যে 2টি বাদে বাকি সব পরীক্ষায় এসেছিল। সব মিলিয়ে নিহারের লিখিত পরীক্ষা বেশ ভালো হলো। মেয়েদের ভাইবার তারিখ ছিল 23 ফেব্রুয়ারি 1975, কিন্তু বাবু নিহারকে বলল, আপনার 23 তারিখ পরীক্ষা দেওয়ার দরকার নেই, আপনি 24 তারিখ ভাইবা দিলে বেশি ভালো নাম্বার পাবেন। এইভাবে নিহারের ভাইবা ডেটও বাবু চেঞ্জ করে দিয়েছিল। পরে দেখা গেল ভাইবাতে নিহার ও বাবু দুজনেই 56 করে নাম্বার পেয়েছে। পরীক্ষা শেষের পর 9 মার্চ 1975 তারিখে বাবু নিহারকে একটা চিঠি লেখে। চিঠিতে কয়েকজন শিক্ষকের নাম দিয়ে বাবু জানায়, ওই শিক্ষকদের কাছে গিয়ে যদি সে নিজেকে বাবুর খালাতো বোন বলে পরিচয় দেয়, তাহলে তারা তাকে সব সাবজেক্টের নাম্বার বলে দেবেন। কথা মতো নিহার স্যারদের কাছে গিয়ে বাবুর খালাতো বোন বলে পরিচয় দিল। স্যাররাও তাকে অনার্সের রেজাল্ট জানিয়ে দিলেন। যে নিহার পরীক্ষা ড্রপ দেওয়ার কথা ভাবছিল, সে অনার্সের 2nd ক্লাস পেল। বাবু তখন দিনাজপুরের তাদের নিজের বাড়িতে। নিহার বাবুকে চিঠি লিখে তার পরীক্ষার রেজাল্ট জানিয়েছিল। বাবু নিজে খুব একটা ভালো ছাত্র ছিল না, ক্লাসের সবাই তাকে ব্যাক বেঞ্চার, আড্ডাবাজ হিসেবেই চিনত। অথচ পরীক্ষায় সেও আপার 2nd ক্লাস পেল, যদিও বাবুর ক্লাসমেটদের ধারণা ছিল সে আপার 2nd ক্লাস পাওয়ার মতো ছাত্র মোটেই নয়। কিরে রায়হান, তোর মন খারাপ কেন বলতো? আর বলিস না, এত মন দিয়ে ক্লাস করেও রেজাল্টটা বেশি ভালো হলো না।
অল্পের জন্য সেকেন্ড ক্লাসটা ফসকে গেল। আমারও রেজাল্ট ভালো হয়নি রে। ফার্স্ট ক্লাস না হোক, অন্তত হায়ার সেকেন্ড ক্লাস পেলেও হতো। অথচ দেখ, পরিশ্রম তো কম করিনি। আরে পরিশ্রম করেও লাভ নেই, স্যাররা তাদেরকেই মার্ক দেন যাদের সাথে ভালো খাতির আছে। কার কথা বলছিস? কেন দেখিস না, বাবু আমাদের ক্লাসের ব্যাক বেঞ্চার ছিল, অথচ পরীক্ষায় ঠিকই হায়ার সেকেন্ড ক্লাস পায় গেল। ও কি এত ভালো ছাত্র? ঠিকই বলছিস, সারা বছর ওকে দেখলাম খেলাধুলা করে আর আড্ডা দিয়ে বেড়াতে, অথচ স্যারদের সাথে সম্পর্ক ভালো বলেই ঠিকই রেজাল্ট ভালো করে গেল। আরে ও প্রশ্নপত্র আগেই পায় গেছিল, এটা তো ঠিক না। কেউ পড়াশোনা না করে সবকিছু পেয়ে যাবে আর আমরা সারা বছর খাইতেও ভালো রেজাল্ট করতে হবে। এইসব নিয়ে প্রতিবাদ করতে গেলেও স্যাররা বের করে দিবেন। আমাদের কপালটাই খারাপ। জুলাই 1975 সাল থেকে ওদের ফাইনাল ইয়ারের ক্লাস শুরু হলো। এই সময় বাবু সবার কাছে নিহারকে নিজের খালাতো বোন বলে পরিচয় দিতে থাকে। প্রথম প্রথম নিহার খুব বিব্রত বোধ করলেও পরে সে ভদ্রতার খাতিরে মেনে নেয়। নিহারের বাড়িতেও প্রথম প্রথম এ নিয়ে খুব হাসাহাসি হতো, কিন্তু বাবুর সরলতা আর ভদ্র আচার ব্যবহারের কারণে তারা সবাইও এটা মেনে নেন। ফলে ধীরে ধীরে নিহার বানুদের বাড়িতে বাবুর যাতায়াত বেড়ে যায়। নিহারের মাকে সে ডাকতো খালাম্মা বলে, নিহারের বড় বোন মঞ্জিলাকে সে ডাকতো আপা বলে। বলতো, আমার মা তো বেঁচে নেই, তাই খুব খারাপ লাগে, আপনাদের বাড়িতে এলেই সেই দুঃখ ভুলে যাই। আরে বাবু যে, আসো বাবা আসো। আসসালামু আলাইকুম খালাম্মা, নিহার বাড়িতে আছে? ওয়ালাইকুম আসসালাম। আসো আসো, নিহার বাড়িতে আছে। তুমি বসো, আমি ওকে ডেকে দিচ্ছি। নিহার, এই নিহার, এদিকে আয় তো মা, দেখ বাবু এসেছে। কালকে ক্লাসে সব নোটগুলো দিতে পারেনি, তাই ভাবলাম আজ বাসায় এসে একটু দিয়ে যাই। খুব ভালো করেছে বাবা, তুমি আমার মেয়েটাকে লেখাপড়ায় যে সাহায্য করো, তা না হলে হয়তো ও এত ভালো রেজাল্ট করতে পারতোই না। আরে বলেন কি খালাম্মা, নিহার এমনিতেই অনেক ব্রিলিয়ান্ট, আর এমনিতেও অনেক পরিশ্রম করে, এটাও পরিশ্রমের ফলাফল। আমি তো চাই ও আরো ভালো রেজাল্ট করুক, সেজন্য আমি একটু হেল্প করি আর কি, আর কিছুই না। এই যে নিহার, কেমন আছো তুমি? এই তো ভাইয়া ভালো, আপনি ভালো? হ্যাঁ আমি ভালো আছি। কালকের ক্লাসের নোটগুলো তুমি নিতে পারোনি, তাই সেগুলো বাসায় এসে দিতে। আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিব, আপনি এত কষ্ট করতে গেলেন কেন? আমি কালকে ক্লাসে নিয়ে নিতাম না হয়। আরে না না, কিসের কষ্ট, ভাবলাম তোমাকে একটু দেখেও যাই, আর খালাম্মার হাতে একটু চা খেয়ে যাবো আর কি। খুব ভালো করেছে বাবা, তুমি বসো, আমি এক্ষুনি চা নিয়ে আসছি। জানেন খালাম্মা, আমার মা তো বেঁচে নেই, আপনাকে ঠিক আমার মায়ের মতো মনে হয়। আপনাদের বাড়িতে এলে আমি সব দুঃখ ভুলে যাই, সেজন্যই মাঝে মাঝে আসি। তুমিও তো আমার ছেলেরই মতো বাবা, তোমার যখন ইচ্ছা চলে আসবে। বসো, আমি চা পাঠাই। আচ্ছা ঠিক আছে। 1975 সালের আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসনে ভর্তি হবার জন্য বাবু ঢাকা চলে আসে। আসার আগে সে স্মৃতি হিসাবে নিহারের কাছে একটা ছবি চায়। নিহার ইতস্তত করলে বাবু বলে, আপনাদের মন এত সংকীর্ণ কেন বলেন তো? বোন হয়ে ভাইকে ছবি দিতে চান না? বাবুর চাপে নিহার মামাতো বোন ডলিকে নিয়ে তোলা একটি ছবি দেয় বাবুকে। ছবির পিছনে লিখে দেয়, ভাইয়াকে দিলাম ছোট বোন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কয়েকদিন ক্লাস করলেও বাবু শেষ পর্যন্ত রাজশাহীতে চলে আসে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে থাকে। ক্যাম্পাসে নিহার বানু আর বাবুর সম্পর্ক নিয়ে অনেকে আড়ালে আবডালে অনেক কথা বলে। ক্লাসমেটরা এ নিয়ে মাঝে মাঝে অনেক হাসি তামসাও করে। নিহার কয়েকজনের কাছে শুনতে পেল বাবু নাকি আড়ালে আড়ালে নিহারকে নিজের গার্লফ্রেন্ড বলে পরিচয় দেয়। এটা নিয়ে নিহার একদিন ক্যাম্পাসে বাবুকে অনেক বকাঝকা করে। তারপর একদিন বাড়িতে ডেকে নিয়ে বলে, নিহার, তুমি আমাকে আসতে বলেছিলে? হ্যাঁ বাবু ভাই, বসুন, আপনার সাথে কিছু কথা আছে আমার। কি ব্যাপার নিহার, তোমাকে খুব আপসেট মনে হচ্ছে। আমি খুবই আপসেট বাবু ভাই। আপনি আমাদের ক্লাসমেটদের কাছে কি বলে বেড়াচ্ছেন? কি বলেছি? আমি শুনেছি আপনি নাকি সবাইকে বলে বেড়াচ্ছেন আপনার সাথে আমার ভাই বোনের সম্পর্ক না, অন্য কোনো সম্পর্ক। এসবের মানে কি? নোটের বিনিময়ে এমন অপবাদ ছড়াবেন আমি তো কখনোই ভাবতে পারিনি। এসব কথা কে বলেছে তোমাকে, বলো তো? আমি কয়েকজনের কাছে এমন কথা শুনেছি। এসব কথা পুরোপুরি মিথ্যা কথা, তুমি আমাকে বিশ্বাস করো না? কিন্তু ওরা এমন কথা বলতে যাবে কেন? আরে তুমি বুঝতে পারছো না কেন? ওরা তোমার আমার সম্পর্কটাকে সহজভাবে নিচ্ছে না, তাই সব কথা বলে বেড়াচ্ছে। কিন্তু আমার কিন্তু একদমই বিশ্বাস হচ্ছে না।
বিশ্বাস করো নেহার, আমি তোমাকে আমার নিজের বোনের মতো দেখি, ছোট বোনের মতো দেখি। আমাকে ভুল বুঝো না প্লিজ। তোমার বাড়িতে কোরআন শরীফ আছে না? নিয়ে আসো, আমি কোরআন শরীফ ছুঁয়ে বলবো আমি তোমাকে আমার নিজের বোনের মতো দেখি। বাবু ভাই, এভাবে কান্না করবেন না, ঠিক আছে? আমি আপনার কথা বিশ্বাস করছি। কিছুদিন পর আরেক ক্লাসমেটের কাছ থেকে নিহার আবার শুনতে পেল বাবুকে উপহার দেওয়া ছবিটা নাকি বাবু নিজের পড়ার টেবিলের কাচের নিচে রেখে দিয়েছে, আর সবাইকে বলে বেড়াচ্ছে এটা তার ডার্লিং এর ছবি। এটা নিয়ে আবার নিহার ও বাবুর মধ্যে ঝগড়া হলো, কিন্তু বাবু আবারও বলল এগুলি মানুষের বানানো কথা, সে নিহারকে বোন ছাড়া আর অন্য কিছুই ভাবে না। নিহার আবারও বাবুর কথা বিশ্বাস করল। এরপর থেকে বাবু সুযোগ পেলেই নিহারকে মাঝে মাঝে বলতো বোনের সম্পর্ক বদলে অন্য সম্পর্ক গড়ে তোলার জন্য, কিন্তু নিহার রেগে গেলে সে সঙ্গে সঙ্গে নানা কথায় ঘুরিয়ে ফিরিয়ে বলল ঠাট্টা ফাজলামি করছি, আসলে এটা মিন করি নাই। নিহার, আমি একটা কথা ভাবছিলাম। কি কথা বলুন? আচ্ছা, আমাদের মধ্যকার সম্পর্ক মানে তোমার আমার মধ্যকার সম্পর্ক, এই ভাই বোনের সম্পর্কটা একটু উজ্জ্বল করে অন্য কোন সম্পর্ক মানে ভাবা যায় কি? ছি বাবু ভাই, এটা কেমন নোংরা কথা বলছেন আপনি? বোনকে যে বিয়ে করতে পারে সে তো মাকেও বিয়ে করতে পারে, তাই না? আরে তুমি তো দেখি রেগে গেলে। আরে আমি তো তোমাকে একটু পরীক্ষা করছিলাম, দেখছিলাম তোমার মন ঠিকঠাক মতো আছে কিনা, তুমি ভালো আছো কিনা, তাই আর কি। আরে রাগ করো না। কিন্তু আমার এসব কথা একদম পছন্দ না, আর কখনো এমন কথা বলবেন না প্লিজ। আরে তুমি এত অল্পতেই রেগে যাও কেন নিহার, বলো তো দেখি। আপনি আমাকে এসব কথা বলবেন আর আমি রাগ করব না? আমি এগুলো একদম শুনতে চাই না, তাহলে আপনার সাথে আমি কথাই বলতে পারবো না। আরে না 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 না, প্লিজ প্লিজ রাগ করো না, আমি আর কখনো এরকম কথা বলবো না, রাগ করো না, রাগ করো না। বাবু কখনোই নামাজ পড়তো না, কিন্তু তার পকেটে সব সময় নুরানি নামাজ শেখার বই থাকতো। নিহার যখন বাবুর প্রেমের কথা শুনে রেগে যেত, তখন সে পকেট থেকে নুরানি নামাজ শেখার বই বের করে বলতো এটা ছুঁয়ে শপথ করছি তুমি আমার বোন ছাড়া আর অন্য কিচ্ছু না। মাঝে মাঝে নিহার রেগে বান্ধবীদের বলতো ইচ্ছা করে বাবুকে জুতা দিয়ে পিটাই, কিন্তু ওর কসম কাটা দেখে না খুব মায়া লাগে। এভাবেই দিন চলছিল। ফাইনাল পরীক্ষার আগে, ক্লাস সাসপেন্ড হবার কিছুদিন আগে নিহারের জন্য খুব ভালো একটা বিয়ের প্রস্তাব এলো। ছেলে নওগাঁ ইঞ্জিনিয়ার। কিছুদিনের মধ্যে দুই পরিবারের মধ্যে কথাবার্তাও পাকা হয়ে গেল। সেটা 1976 সালের জানুয়ারি মাসের কথা। আমাদের আজকের গল্পের মূল ঘটনা কিন্তু এখান থেকেই শুরু। বাবু ভাই, আপনার কাছে একটা কথা বলবো। বলো, কি কথা বলবে বলো। না মানে কিভাবে যে বলবো ঠিক। আরে মানে করছে কেন, বলো না কি বলবে। আসলে বাবু ভাই, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি বিয়ে ঠিক হয়ে গেছে? কবে, কার সাথে? নওগাঁয় একটা ইঞ্জিনিয়ার ছেলের সাথে। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, শুনেছি ছেলেটা নাকি খুবই ভদ্র আর ভালো। ভালো ভালো, তাহলে আমাকে বলছো কেন? না মানে আপনি আমার ভাইয়ের মতো কিনা, আর তাছাড়া অনেক সময় অনেক কিছু আপনার সাথে অনেক কিছু নিয়ে রাগারাগি করেছি, এখন আর মনে কোনো তিক্ততা রাখতে চাই না। আর কয়েকদিন পরে বিয়ে হয়ে গেলে আমি তো অনেক দূরেই চলে যাব, আর হয়তো কখনো দেখাই হবে না। নিহার, সবাইকে ছেড়ে দূরে গিয়ে তুমি থাকতে পারবে? হ্যাঁ, মেয়েদের তো বিয়ের পরে শ্বশুর বাড়ি যেতেই হয় বাবু ভাই। একটা কথা জিজ্ঞাসা করবো নিহার? বলুন। তুমি আমাকে পছন্দ করলে না কেন? বাবু ভাই, আবার সেই একই কথা। আপনি জানেন আমি এসব একদম পছন্দ করি না। ক্লাসমেটদের সাথে এমন সম্পর্ক আমি ভাবতেই পারি না কখনো। আমি যাকে বিয়ে করবো সে হবে বিদ্যা, বুদ্ধি, যোগ্যতা সব দিক দিয়ে আমার চাইতে অনেক বড়। আপনি আর এসব প্লিজ ভাববেন না। ঘটনার মোড় ঘুরে গেল সেদিন থেকেই। নিহারের বিয়ের কথা শোনার পর থেকে বাবু যেন পাগলের মতন হয়ে গেল। সে আরো বেশি করে তার এতদিনের মনের গোপন কথাটা পরিচিত বন্ধু বান্ধবদের কাছে বলা শুরু করে দিল। লতিফলের রুমমেট রশিদুজ্জামান পরে জানিয়েছিল বাবু তার বন্ধু আহসানুল হক, শহীদুল ইসলাম আর এনামুল হককে প্রায় বলতো যে নিহারকে ছাড়া আমার জীবন বৃথা, আমি নিহারকে ছাড়া বাঁচব না। যে নিহারকে আমি এতদিন ধরে মনের মণিকোঠায় একান্ত নিজের করে বেঁধে রেখেছি, সেই নিহার অন্যের কাছে চলে যাবে? এ ভাবা যায় না, এটা হতেই পারে না। যে করেই হোক ওকে আমার চাই, যে কোনো মূল্যের বিনিময় হোক নিহারকে আমার পেতেই হবে।
নিহার সংক্রান্ত চিন্তায় বাবু সারাক্ষণ মগ্ন থাকত। বন্ধুদের বলতো, তোমরা আমাকে সাহায্য করো, যে কোনো মূল্যের বিনিময় হোক নিহারকে আমার চাই, অন্য কোথাও ওর বিয়ে হতে পারে না, কিছুতেই না। ধৈর্যের বাঁধ যেন তখন ভেঙে গেছে বাবুর। বন্ধুদের সঙ্গে নিহারকে নিয়ে গল্প করতে করতে একদিন বাবু তার বন্ধু আসানুল হক, শহীদুল ইসলাম নীলু ও এনামুলকে বলেই ফেলল যে সে নিহারকে বিয়ে করতে চায়। ওর সাথে ভাই বোন সম্পর্ক আছে বলে আগে নাকি সে কখনো নিহারকে বিয়ে করার কথা বলতে পারত না, কিন্তু এখন নিহারকে ছাড়া তার আর বাঁচা সম্ভব না, কোনোভাবে সে বাঁচতে পারবে না। তাই নিহারকে বিয়ে করবে বলে প্রকাশ করেই বাবু বন্ধুদের সবাইকে বলে ফেলল তাকে এ ব্যাপারে সাহায্য করতে হবে এবং এটা করতেই হবে। এই সাহায্য না হলে চলবে না। এই নিয়ে বাবুর বন্ধুদের মধ্যে বেশ কিছুদিন ধরে আলোচনা চলতে লাগলো। তারা সবাই মিলে ভাবতে শুরু করলো কি করে বাবুর সাথে নিহারের বিয়ে দেয়া যায়। বসে বসে কি করছিস বাবু? কিছু না। আরে কি আর করবে, সারাদিন বসে বসে নিহারের কথা ভাবে আর আমাদের ঘুম আরাম করে। দেখ, নিহারকে নিয়ে তোরা একটা বাজে কথা বলবি না, আমি ওকে ভালোবাসি। কিন্তু আমরা তো জানতাম ওর সাথে তুই ভাই বোনের সম্পর্ক পাতিয়েছিস। হ্যাঁ, তা করেছিলাম, কারণ নিহার আর কোনোভাবেই আমার সঙ্গে কথা বলতো না। কিন্তু আমার অসহ্য লাগছে, আমি নিহারকে অনেক ভালোবেসে ফেলেছি, আমি ওকে ছাড়া বাঁচবো না। নিহারের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? তাই নাকি? কার সাথে? শুনলাম কোন এক ইঞ্জিনিয়ারের সাথে। হোক, কিন্তু আমি নিহারকে চাই, আমি নিহারকে বিয়ে করব। কিন্তু নিহার তো তোকে একদম পছন্দ করে না, সে কোনোভাবেই রাজি হবে না। রাজি ওকে হতেই হবে। এভাবে আমাকে ফেলে চলে যাবে, আমি তা কখনোই হতে দেব না। অন্য কেউ ওকে বিয়ে করবে? না না, তা কখনোই সম্ভব না। কিন্তু তা কি করে হবে? তোরা আমাকে সাহায্য কর। নিহারকে আমি চাই, আমাকে পেতেই হবে নিহারকে, তোদেরকে সাহায্য করতেই হবে। তোরা কেন বুঝতে পারছিস না? প্লিজ তোরা আমাকে সাহায্য কর, নয় তুমি পাগল হয়ে যাব। আমি নিহারকে চাই, যেভাবেই হোক। তোরা আমাকে সাহায্য কর, নয় তুমি পাগল হয়ে যাব। তোর অবস্থা তো দেখে আসলেই খারাপ। তাহলে এখন কি করা যায়? কিছু একটা কর। তোরা কেন বুঝতে পারছিস না? আমি নিহারকে ছাড়া বাঁচতে পারবো না। দাঁড়া, পাগলামি করিস না, চিন্তা করে দেখি। বাবুর এই ধরনের পাগলামি দেখে একসময় তার বন্ধুরা স্বীকার করলো যে তারা তাকে সাহায্য করবে এবং নিহারের যাতে অন্য কোথাও বিয়ে না হয়ে যায় বা বিয়ে না হতে পারে সেই চেষ্টাই তারা করবে। বাবুর সাহায্য চাওয়ার প্রস্তাবে তারা রাজি হয়, কেননা বাবু বলতো নিহারকে যদি সে বিয়ে করতে না পারে তাহলে তার জীবন বৃথা হয়ে যাবে। নিহারের অন্য কোথাও বিয়ে হয়ে গেলে সে কিছুতেই তা সহ্য করতে পারবে না, সে কোনোভাবেই সে বিয়ে মেনে নেবে না। 23 জানুয়ারি 1976 নবাব আব্দুল লতিফ হলে বাবুর 217 নম্বর রুমে বিকেল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত একটা মিটিং হলো এবং মিটিংয়ে এই বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত হলো। সেই মিটিং এর মধ্যে উপস্থিত ছিল এনামুল, শহীদুল, আহসান ও বাবু। তারা সিদ্ধান্ত গ্রহণ করে আগামী 25 জানুয়ারি 1976 তারিখে শহরের হেতেমখা এলাকার মিনা মঞ্জিলে নিহারকে নিয়ে যাওয়া হবে এবং বাবু সেখানে তাকে বিয়ের প্রস্তাব দেবে। আচ্ছা শোন, তোরা খুব জরুরি কারণে তোদেরকে একসাথে ডেকেছে। কি ব্যাপার, এত জরুরি তলব, একেবারে গোপন মিটিং? হ্যাঁ, আমরা একটা প্ল্যান করছি, তোরা সবাই থাকবি আমাদের সাথে। কি প্ল্যান? আগামী 25 জানুয়ারি আমরা বাবুর সাথে নিহারের বিয়ে দেবো ভাবছি। মানে কি? নিহারকে মিনা মঞ্জিল আসতে বলবো, ওখানে এখন কেউ থাকে না, বাড়িটা খালি, আমাদের দখলে। নিহারকে যে কোনোভাবেই হোক সেখানে নিয়ে আসতে হবে, তারপর নিহারকে বিয়ের প্রস্তাব দেওয়া হবে। যদি নিহার রাজি না হয় তাহলে আমি ওকে জোর করে বিয়ে করব। বাবু, তুই নিহারকে কিভাবে মিনা মঞ্জিলে নিয়ে আসবি? সেটা তোরা আমার উপর ছেড়ে দে, ও আমাকে অনেক বিশ্বাস করে। আমি বলবো এক আত্মীয়র বাড়িতে দাওয়াত আছে, ওকে আসতেই হবে। কিন্তু বাবু, ওই দিন তো ডিপার্টমেন্টের পিকনিক, সবাই পিকনিকে যাবে, নিহার যদি সেখানে চলে যায়? ওহো, আমি ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে, আমি ওকে নিষেধ করব ওর জন্য পিকনিকে না যায়। তারপর ওকে নিয়ে এলেই তোদের দুজনের বিয়ে পড়িয়ে দেবো। এই, তোরা সবকিছু রেডি রাখবি, কোনো সমস্যা যেন না হয় দেখতে হবে। কোনো সমস্যা হবে না। জানুয়ারি 1976 রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পিকনিক ছিল সারদাতে। সিদ্ধান্ত হলো বাবু নিহারকে কোনো কারণ দেখিয়ে পিকনিকে যেতে নিষেধ করবে, কিন্তু নিহারকে বাসায় খুঁজে না পেয়ে মাথা খারাপ হয়ে গেল বাবুর। অবশেষে অনেক খুঁজে নিউ মার্কেটে গিয়ে বাবু ও শহীদুল পেল নিহারকে। তারা বলল 25 তারিখের
ডিপার্টমেন্টের যে পিকনিক রয়েছে তোমার সেখানে যাওয়ার কোনো দরকার নেই, কারণ সেদিন বাবুর এক আত্মীয়র বাসায় সবাই দাওয়াত খেতে যাবে। নিহার প্রথমে এই প্রস্তাবে রাজি হলো না, কিন্তু বাবু আর শহীদুলের জোড়াজুড়িতে শেষ পর্যন্ত নিহার বলল, আচ্ছা দেখা যাবে। সিদ্ধান্ত মোতাবেক 25 জানুয়ারি 1976 তারিখে 10টায় শহীদুল নিহারদের বাড়িতে গিয়ে ওর খোঁজ নেয়। সেখানে গিয়ে সে শুনতে পায় নিহার ভোরে সারদায় পিকনিকে চলে গেছে। অবাধ্য নিহারের এই আচরণে রেগে যায় শহীদুল, বলে আসে ঠিক আছে, কথা যখন রাখলো না তখন এর ফল ভোগ করতেই হবে। শহীদুল ফিরে আসার পর বাবু ও তার বন্ধুরা ওর মুখ থেকে সবকিছু শুনল। স্বাভাবিক কারণে তারা সবাই খুব রেগে গেল। সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয় বাবু নিজে। বাবু সে মুহূর্তেই সারদার পিকনিকে যেতে মনস্থির করে ফেলে এবং দুপুর 12টার দিকে বন্ধুদের ছেড়ে সারদায় চলে যায়। খালাম্মা, খালাম্মা, নিহার, কেউ আছেন? কে কে? খালাম্মা, আমি শহীদুল, নিহারের বন্ধু। নিহার কোথায়? ও তো পিকনিকে গেছে বাবা। কি পিকনিকে গেছে? কিছু বললে বাবা? না খালাম্মা, ঠিক আছে, আমি আসি। পিকনিকে চলে গেছে, মানা করার পরও এত অবাধ্য। ঠিক আছে, কথা যখন শোনেই না, এর ফল ওকে ভোগ করতেই হবে। কিরে শহীদুল, কি হলো? নিহার পিকনিকে চলে গেছে। কি? আমার কথা শুনলো না? এখন কি হবে? এত বড় সাহস! আমি এতবার বলার পরেও কথা রাখলো না। আমিও যাব পিকনিকে। কোথায় গেছে? পরদিন 26 জানুয়ারি 1976 বাবু এনামুলকে আগেই বলল যে আজই সন্ধ্যায় তারা এই ব্যাপারে একটা শেষ সিদ্ধান্ত নেবে। কথা মতো বাবুর রুমে এনামুল, শহীদুল, আহসান ও বাবু শেষবারের মতো আলোচনায় বসে। 26 জানুয়ারি নিহারকে প্রলোভন দেখিয়ে অথবা কোনো মিথ্যা কথা বলে যে করেই হোক হেতেমখার কলা বাগানের মিনা মঞ্জিলে নিয়ে যাওয়া হবে। সেখানে গিয়ে ওকে বাবুর সাথে বিয়ে দেওয়া হবে এবং সেটাই হয় নিহার বানুকে নিয়ে তাদের চরম এবং শেষবারের মতো সিদ্ধান্ত। ঠিক হয় এনামুল, আহসান ও শহীদুল সেখানে আগে থেকে উপস্থিত থাকবে। সে আলোচনাতেই তারা চরমতম সিদ্ধান্ত গ্রহণ করে। তারা ঠিক করে নিহার যদি স্বেচ্ছায় বিয়ে করতে রাজি হয় তাহলে তো কোনো কথাই নেই, আর যদি অস্বীকার করে তাহলে তারা চাপ প্রয়োগ করবে। কিন্তু তাতেও যদি নিহার রাজি না হয়, ওদের কথা মেনে নিতে অস্বীকার করে, তাহলে তোরা রেডি থাক, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। নিহারকে যে করেই হোক কাল মিনা মঞ্জিলে নিয়ে আসবো। এটাই আমার শেষ সিদ্ধান্ত। ঠিক আছে, আমরাও সবকিছু রেডি রাখবো। কালকেই নিহারের সাথে তোর বিয়ে দিব। কিন্তু কালও যদি এমন কিছু ঘটে? অসম্ভব। কাল ওকে আসতেই হবে। ভয় দেখি হোক, লোভ দেখি হোক, ছলে বলে কলে কৌশলে যেভাবেই হোক, ওকে আমি এখানে নিয়ে আসবই। আর তারপরেই ওর এত অহংকার ভেঙে দেওয়া হবে। ভালো কথায় যদি রাজি না হয়, তাহলে কালকে চিরতরে ওকে শেষ করে দেওয়া হবে। 1976 সালের 25 জানুয়ারি সারদা থেকে ডিপার্টমেন্টের পিকনিক শেষে বাড়ি ফিরে আসে নিহার। পরদিন 26 তারিখ যথারীতি ডিপার্টমেন্টে যায় এবং বাসায়ও ফিরে আসে। 27 তারিখ যাবার কালে কোন রকম কোনো ব্যতিক্রম ঘটেনি। ব্যতিক্রম যা ঘটল তা ফিরবার সময়। সব সহপাঠী দুপুরবেলা বাসায় ফিরে এলো, নিহার আর ফিরল না। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত। বাসায় না জানিয়ে কোথাও যাওয়া বা রাতে কোথাও থাকার মতো মেয়ে মোটেও নয় নিহার। স্বাভাবিক কারণে মা সহ পরিবারের অন্যান্য সবাই খুব উদ্বিগ্ন হয়ে পড়েন। নিহারের খোঁজে পরিচিত সব জায়গায় ছুটে যান তারা। না, কোথাও নেই নিহার। নিহারের কোনো খোঁজ মিলল না। রাত শেষে ভোর হল 27 থেকে 30। নিহার নিখোঁজ। পরিজনের আত্মীয় স্বজনের কাছে এ যেন নিছক এক ভৌতিক কাণ্ড। সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে। বান্ধবী নাজরিনও ফিরে এসেছে সেই দুপুরে। নিহারের খোঁজ নেই। কোথায় গেল নিহার? সন্দেহ হল গর্ভধারিণীর, অর্থাৎ নিহারের মায়ের, বড় বোন মঞ্জিলার, বাড়ির অন্যান্য সবার। অসম্ভব চিন্তা করে আব্দুর রহমান দুখু এবং একমাত্র ছোট ভাই রেজাউল করিম বাবুলকে পাঠানো হল পরিচিত সবার বাসায়। কিন্তু না, নিহার নেই কোথাও, কোথাও নেই। 27 জানুয়ারি নিহারের নিখোঁজের পরদিন সকাল থেকে কয়েকবার দুখু এবং বাবুল বিশ্ববিদ্যালয়ে খোঁজ করে ফিরে আসে এবং এতটুকুই তারা জানতে পারল যে সেদিন দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে বাবু ও নিহারকে আলাপ করতে দেখেছে ওদের সহপাঠীদের অনেকেই। নিহারের বান্ধবী নাজনীন জানায়
সেদিন সকাল 8টার বাস ধরে সে আর নিহার বিশ্ববিদ্যালয়ে যায় এবং 9টায় ক্লাস করে। এর পরও দুটো ক্লাস ছিল, কিন্তু পরে যখন তারা জানতে পারে যে আজকে আর ক্লাস হবে না, তখন বাস ধরার জন্য সে ও নিহার বেরিয়ে পড়ে। তারা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর কাছে পৌঁছতেই বাবু নিহারকে ডাক দেয়। নিহার তাকে দাঁড়াতে বলে বাবুর কাছে যায়। তারপর ওরা দুজনে দালানের সিঁড়ির কাছে দাঁড়িয়ে গল্প করছিল। এরপর নাজনীন কিছু বলতে পারে না, সে নিহারকে রেখে তারপর বাসায় চলে এসেছিল। ও মঞ্জিলা, সন্ধ্যা হয়ে গেল, এখনো তো নিহার ফিরল না রে। কি জানি, আমারও তো খুব চিন্তা হচ্ছে। নিহার তো কখনো এমন করে না। দেখি দাঁড়াও, আমি দুঃখকে বলি ও খোঁজ নিয়ে আসুক ইউনিভার্সিটিতে। এই দুঃখু, এই তুই বাবুলকে নিয়ে যা তো। নিহারের বন্ধু বান্ধবরা নিশ্চয় কিছু বলতে পারবে, একটু দেখ ও কোথায় গেল। এখনই যাচ্ছি আপা। না, নিহার আপা কোথায় গেল? কেউ তো কিছু বলতে পারছে না। আমার মেয়েটা কোথায় গেল? আমি এখন কোথায় খুঁজি ওকে? এই দাঁড়াও, এই দুঃখ এসেছিস? কোথায় কোথায় খুঁজেছিস? পেয়েছিস ওকে? আত্মীয় স্বজন সবার বাড়িতেই তো গেলাম, কেউ তো কিছু জানে না। কি বলছিস? এখন কি হবে? শোন, কালকে সকালে আবার যাবি ইউনিভার্সিটিতে। হ্যাঁ, ঠিক আছে আপা। নাজনীন আপা, আমাদের নিহারকে কোথাও দেখেছেন? কালকে থেকে সে বাসায় ফেরেনি। কি বলেন ভাইয়া? আমি তো গতকালকে ওকে দেখেছি। কথা হয়েছে? কখন, কোথায়? গতকাল তো দুজনে একসাথে ইউনিভার্সিটিতে গেলাম, দুপুরের ক্লাস শেষে একসাথেই ফিরছিলাম। কিন্তু আসার পথে বাবু ভাই নিহারকে কি একটা জরুরি কথা বলার জন্য ডেকে নিল, আর দেরি হয়ে যাচ্ছিল বলে আমিও চলে এসেছিলাম। সে কি? 30শে জানুয়ারি 1976 বড়বোন মঞ্জিলা থানায় একটি এজাহার দায়ের করেন। রাজশাহীর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জনাব খাদিমুল ইসলাম নিহারের পরিবার সূত্রে জেনেছিলেন যে নিহারের কয়েকজন বন্ধু নবাব আব্দুল লতিফ হলের আবাসিক ছাত্র। তারপর তিনি জানুয়ারির 29 তারিখ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড শামসুল হকের সাথে সাক্ষাৎ করে তাকে নিহারের সতীর্থ এবং লতিফ হলের আবাসিক ছাত্র এমন কাউকে ডেকে দেওয়ার জন্য অনুরোধ করলেন। ড হক এই বিভাগের এক ছাত্রের কাছে জানতে চাইলেন লতিফ হলের কোন ছাত্রকে এখানে পাওয়া যাবে কিনা। ছাত্রটি ক্লাসরুম থেকে ফিরে এসে জানালো বাবু নামে লতিফ হলের এক আবাসিক ছাত্র ক্লাস করছে। বিভাগের কৃতি খেলোয়াড় হিসেবে ড হক বাবুকে খুব ভালো করে চিনতেন, তিনি তাকে ডেকে পাঠালেন। ইতিমধ্যে 10-15 মিনিট পার হয়ে গেছে। এক পর্যায়ে ক্লাসও শেষ হয়ে গেল, কিন্তু বাবু আর এলো না। ড হক অ্যাটেন্ডেন্ট রেজিস্টার খুলে দেখতে পেলেন বাবু সেদিন ক্লাসে উপস্থিত ছিল। তিনি ধরেই নিলেন বাবুর কাছে হয়তো খবরটি পৌঁছে নাই, তাই বাবু আসেনি। এমন মুহূর্তে যে ছাত্রটি জানিয়েছিল বাবু ক্লাস করছে, সে এসে যথাসময়ে বাবুকে পাঠিয়েছিল বলে জানালো। সভাপতি কিছুটা অবাক হলেন এবং জনাব খাদিমকে নিয়ে লতিফ হলের প্রাধ্যক্ষ ড গোলাম সাকলায়েন সাহেবের সঙ্গে দেখা করে নিহারের নিখোঁজ হওয়ার বিষয়ে তাকে জানালেন। বাবুকে এখানে সেখানে খোঁজ করে সেদিন আর পাওয়াই গেল না। তারপর জনাব খাদিমুল ইসলাম সাহেব ফিরে গেলেন। ডক্টর হক, আমি আপনার কাছে এসেছি একটা বিশেষ কাজে। আপনি তো জানেন আপনার ডিপার্টমেন্টের একজন ছাত্রী নিহার বানুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি কি একটু দেখবেন ওর কোনো ক্লাসমেটকে ডেকে দেওয়া যায় কিনা, বিশেষ করে লতিফ হলের কোনো ছাত্র? আমি এখনই দেখছি। এই ছেলে শোনো, দেখো তো লতিফ হলের কোনো ছাত্রকে এখন পাওয়া যাবে কিনা। জি আচ্ছা স্যার, বাবু নামে একজন আছে স্যার। বাবু? ওকে তো আমি চিনি, আমার সাথে এসে দেখা করতে বলো। ঠিক আছে স্যার। কি ব্যাপার, এখনো তো ছেলেটি এলো না? খাতায় তো দেখা যাচ্ছে সে ক্লাসে উপস্থিত। ওই ছেলেটি কি আমার কথা ওকে বলেনি? চলুন খাদেম সাহেব, আমরা ক্লাসে গিয়ে একবার দেখে আসি। চলুন দেখা যাক। এই ছেলে, বাবুকে দেখেছো তুমি? জি স্যার, তাকে বললামও আপনার কথা। সে তো আপনার সাথেই দেখা করতে গেছে। কই, সে তো আসেনি। কিন্তু আমি তো অনেকক্ষণ আগে তাকে বের হয়ে যেতে দেখেছি। সে কি? এরই মধ্যে নিহারের নিখোঁজ সংবাদ রাজশাহীর সীমানা পেরিয়ে জাতীয় সংবাদে পরিণত হয়েছে। প্রায় সব জাতীয় এবং
স্থানীয় সংবাদপত্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিহারের সংবাদ ছাপছে। সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে নিহারের মতো মেধাবী এক ছাত্রীর অপহরণ স্বাধীন এই দেশে কেবল প্রথমই নয়, গভীর রহস্যের জালে জড়ানো এমন ঘটনা পুলিশ বিভাগের অভিজ্ঞতায় নেই বললেই চলে। ঘটনার গুরুত্ব ও রহস্য উভয়ই নিহারকে জাতীয় গণমাধ্যমে শিরোনাম করে তুলেছে। মামলাটির তদন্তভার প্রথমে বাংলাদেশ পুলিশের উপর ন্যস্ত করা হলেও পরবর্তীতে পুলিশের গোয়েন্দা বিভাগ এতে সম্পৃক্ত হয়। পুলিশ বিভাগ সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তদন্ত কাজ পরিচালনা করলেও নিহার বানু নিখোঁজের কোনো সুরাহা করতে পারছিল না। মাসের পর মাস যাচ্ছে, নিহারের কোথাও কোনো খোঁজ নেই। পুলিশের লক্ষ্য কেবল নিহারকে জীবিত উদ্ধার করাই নয়, আসামিকে গ্রেফতার করার জন্য পুলিশ নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিহার নিখোঁজ হল 27 তারিখে। 29 তারিখ থেকে বাবুকে ডিপার্টমেন্টে বা হলে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও কাকতালীয়, তবু বিষয়টি তদন্ত কর্তৃপক্ষকে ভাবিয়ে তুলল। সহযোগিতার জন্য বাবুকে খোঁজা হল 29 তারিখ। বাবু বিভাগে উপস্থিত থেকেও এলো না। নিহারের ঘনিষ্ঠ কোনো বন্ধুর এমন আচরণ খুবই অপ্রত্যাশিত। পুলিশ কর্তৃপক্ষ বাবু নিরুদ্দেশ হওয়ার বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেনি। অপহরণকারী না হলেও বাবুর অসংগত আচরণের কারণ উদ্ঘাটনের জন্য পুলিশ নতুনভাবে তদন্ত কাজ শুরু করল। বাবুর রুমমেটকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে ঢাকায় বাবুর চাকরি হয়েছে জানিয়ে 29 তারিখ দুপুরেই বাবু হল ছেড়ে চলে যায়। এমনই এক মুহূর্তে শোকাচ্ছন্ন নিহারের পরিবারকে আলোর সন্ধান দেখালো নিহারের ছোট ভাই বাবুলের নামে আসা এক উড়ো চিঠি। নিহার কোথায়? নিহার কি জীবিত নাকি মৃত? মৃত হলে কে এমন সর্বনাশ করল? কেনই বা করল? কয়েক মাস ধরে এমন অনেক প্রশ্নের উত্তর খুঁজে ফিরছে নিহারের পরিবার। এই চিঠি থেকে নিশ্চয়ই কিছু জানতে পারবে এমন বুক ভরা আশা নিয়ে চিঠিটি খোলা হলো। কি ছিল সেই চিঠিতে আমরা পরে বুঝছি। তবে তদন্ত কাজের সুবিধার্থে নিহারের পরিবার চিঠিটি পুলিশ বিভাগে জমা দেয়। যাই হোক, বাবুর দেখা মেলেনি আর। তবে শেষ পর্যন্ত এই ঘটনার জট খুলেছে পুলিশের দারুণ ভূমিকা। ঘটনা হয়তো এখানেই থেমে যেত, আরো অন্যান্য হতভাগিনীর মতো নিহার বানুও মানুষের লোভ লালসার ঘৃণ্য রোষের শিকার হয়ে নিঃশব্দে হারিয়ে যেত, কিন্তু তা হয়নি। দেশ জুড়ে প্রতিবাদ উঠেছে এই বর্বরতম হত্যার বিরুদ্ধে। এক কণ্ঠে এই বর্বরতম হত্যার বিরুদ্ধে সংঘটিত হয়েছে মানবতাবাদী জনতা। এক কণ্ঠে আহ্বান এসেছে সরকারের কাছে অপরাধীদের খুঁজে বের করার। প্রতিটি জাতীয় সংবাদপত্র প্রতিবাদ মুখর হয়েছে, খবর ছেপেছে। সাধারণ পুলিশ থেকে সিআইডি পুলিশের হাতে তদন্ত ন্যস্ত হল। ইন্সপেক্টর আহমেদ কায়ুম বক্স বুঝে নিলেন প্রাথমিক তদন্তের সব নথিপত্র। সংবাদপত্রে খবর বেরোল নতুন করে হত্যা রহস্য খোঁজার চেষ্টার। গোয়েন্দা পুলিশেরও মাথা ঘামছে। একের পর এক ঘটনা প্রবাহের তথ্যাদি নিরীক্ষা করা হচ্ছে, কিন্তু কোনো কিনারা নেই। রহস্য যেন রহস্যই থেকে যাচ্ছে। 3 মাস পর প্রায় সবাই ভুলে যাচ্ছিল নিহার বানুকে। তদন্তের কোনো অগ্রগতি নেই, আর আপাতত কোনো খবরও নেই দৈনিক কাগজে। কিন্তু আগেই বলেছি, কোন পাপকর্মের পেছনে এমন একটা ভুল থাকে যা ধরে এগিয়ে গেলেই বেরিয়ে পড়ে আসল পাপীদের কদর্য মুখ। এক্ষেত্রেও ঘটল তাই। আহমেদ হোসেন বাবুকে নিয়ে মাথা ঘামাতে ঘামাতে ঝানু গোয়েন্দা অফিসারের মাথায় এলো এক অদ্ভুত চিন্তা। ছুটলেন তিনি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। সোজা চলে গেলেন বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংক শাখায়। খুঁজে বের করলেন তিনি পলাতক আহমেদ হোসেন বাবুর একটি অ্যাকাউন্ট নাম্বার, সেভিংস অ্যাকাউন্ট নাম্বার 3828। আরো ঘাটলেন তিনি, দেখলেন 3828 অ্যাকাউন্ট নম্বরে কোন এক শহীদুল ইসলামের নামে 126270 চেক নম্বরে 28 জানুয়ারি 1600 টাকার চেকে টাকা ওঠানো হয়েছে। বাবুর টাকা তো বাবু নিজেরই তোলার কথা, এবং বরাবর তাই হয়ে এসেছে। এই প্রথমবার বাবু শহীদুল ইসলাম নামে একজনকে দিয়ে বড় অঙ্কের টাকা তুলেছে, এবং তা আবার নিহার নিখোঁজ হবার পরের দিন, অর্থাৎ 28 তারিখ। কিন্তু বাবু তো 29 তারিখেও ক্যাম্পাসে ছিল, তাকে দেখাও গিয়েছে বিভিন্ন জায়গায়। তাহলে অন্যকে দিয়ে কেন সে টাকা উঠিয়েছে? আবার বাবুই যদি নিহারকে অপহরণ করবে, তবে সে 28 ও 29 তারিখে ক্যাম্পাসে অবস্থান করলো কেন? আর যাকে দিয়ে টাকা তুলেছে সেই শহীদুল ইসলামই বাকে। বাবুর সাথে তার কি সম্পর্ক? রহস্যের জাল যেন আরো বিস্তৃত হচ্ছে, সত্যকে যেন বারবার ঢেকে দিচ্ছে কুয়াশার চাদর। মুহূর্তে তার মাথায় চিন্তার স্রোত বয়ে গেল। কিছুক্ষণ নীরব হয়ে বসলেন তিনি। তারপর প্রয়োজনীয় নথিপত্রাদি নিয়ে বসে গেলেন। প্রায় বলে উঠতে চেয়েছিলেন তিনি, ইউরেকা, পেয়ে গেছি।
কে এই শহীদুল ইসলাম? গোপন সূত্রে জোর তদন্ত চালালেন তিনি। সেটা মে মাস। খোঁজ নিয়ে খবর যা পেলেন, হ্যাঁ, পলাতক বাবুর এক ঘনিষ্ঠতম বন্ধু, যার নাম শহীদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। ঘটনার পর থেকে সে আবাসিক হল থেকে নিয়মিত ক্লাস করছে। পুলিশ অত্যন্ত সতর্কতার সাথে 1976 সালের 31 মে তাকে গ্রেফতার করে। প্রসঙ্গত, নিহার বানু মামলায় শহীদুল ইসলামই প্রথম গ্রেফতার হয়। মামলার তদন্ত যেন গতি ফিরে পেল। গণমাধ্যমে নিহার যেন আবার ফিরে এলো। পুলিশ শহীদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে বাবুর অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারল না, কিন্তু যা বের হয়ে আসলো তা যেন কেঁচো খুঁড়তে সাপ। মামলার স্বার্থে পুলিশ সব গোপন রাখল এবং শহীদুল ইসলামের জবানবন্দির ভিত্তিতে বগুড়ার গ্রামের বাড়ি থেকে বাবুর আরেক বন্ধু এনামুল হককে গ্রেফতার করে। 4 মাসের বেশি পার হয়ে গেছে। তারপর বাবুর 2 বন্ধু শহীদুল আর এনামুলের মুখ থেকে বেরিয়ে এলো নিখোঁজ নিহার বানুর সন্ধান। গোয়েন্দা পুলিশ অফিসার আহমেদ কায়ুম বক্স পরে জানিয়েছিলেন, এই 2 জন আসামিকে গ্রেফতার করা ছাড়া রহস্য উদ্ঘাটন করা কোনোভাবেই সম্ভব হতো না। জবানবন্দি দিলেন গ্রেফতারকৃত আসামি শহীদুল ও এনামুল। তারা বললেন, নিহার বানু কোথায় আছে তারা জানে। বলে দিল মিনা মঞ্জিলের নাম। কোথায় আছে নিহার বানু? চলুন শুনবো এখন কোথায় আছে নিহার বানু। বন্ধুদের সঙ্গে চূড়ান্ত মিটিং এর পর 27 তারিখ দুপুরে বাবুর বন্ধুরা সবাই মিনা মঞ্জিলে উপস্থিত হয় এবং বাবুর জন্য অপেক্ষা করতে থাকে। 1টার দিকে বাবু ও নিহার 2টো রিকশায় করে মিনা মঞ্জিলে আসে। ভেতরে প্রবেশ করে ওরা দক্ষিণ পাশের শেষ কামরাটায় চলে যায়। ওদের ঢোকার সাথে সাথে বাবুর বন্ধুরা তাদের ঘরটা বন্ধ করে দেয়। তারপর ভেতরের একটা দরজা দিয়ে ওদের ঘরে ঢোকে। ওই ঘরেরও জানালা বন্ধ করে দেয়া হয়। তারপর যে গেট দিয়ে বাসায় ঢুকেছিল সবাই সেটা প্রথমে বন্ধ করে দেয়। দাওয়াতের কথা বলে নিহারকে নিয়ে আসার কথা হলেও নিহার দাওয়াতের কোনো পরিবেশ না দেখে এবং উপস্থিত সকলের অপ্রকৃতস্থ ব্যবহারে অবাক হয়ে যায়। নিহার বানু মিনা মঞ্জিলের এক ঘরে বন্দী। উন্মুক্ত কিছু যুবক তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। ঘরের দরজা জানালা সব বন্ধ। পালিয়ে যাবার কোনো পথ নেই। ঘরে ঢোকার পর মুহূর্তে বাবু নিহারকে বলে যে নিহারকে সে মিথ্যার আশ্রয় নিয়ে এখানে নিয়ে এসেছে এবং কেন নিয়ে এসেছে সেটা জানায়। বাবু রাগে কাঁপছিল। নিহার নিরুত্তর ও নির্বাক হয়ে যায় বাবুর কথা শুনে। মুহূর্তে চোখ দুটো তার চরম সন্দিহান হয়ে ওঠে। সে এক নিমেষে বাবুর পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয়। একজন চরম বিশ্বাসী বন্ধু কি করে কয়েক সেকেন্ডের মধ্যে চরম অবিশ্বাসী হয়ে উঠতে পারে সেটাই ভাবতে থাকে তখন নিহার। জীবনটা তার কাছে এতদিন মুক্ত আকাশে ডানা মেলা পাখির মতো বাধাহীন মনে হতো, যেখানে কোনো বাধা ছিল না। রোদ বৃষ্টির মৃদু ঝঞ্ঝাট ছাড়া আর কোনো ঝামেলা ছিল না। কিন্তু আজ এ কি অভিজ্ঞতা হলো নিহারের? বাবু সরাসরি নিহারকে জিজ্ঞেস করে সে তাকে বিয়ে করতে চায় কিনা, সে বিয়েতে রাজি আছে কিনা। বাবুর কথা শুনে নিহার প্রথমে স্তম্ভিত হয়ে যায়। তারপর কোন রকমে নিজেকে সে সামলে নেয় এবং বাবুকে বলে যে সে এসব কি বলছে, তার সঙ্গে তো তার ভাই বোনের সম্পর্ক, সে কোনোভাবে বাবুকে বিয়ে করতে পারে না। কিন্তু বাবু তখন উত্তপ্ত। সে নিহারের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে এবং নিহার যাতে বাধ্য হয় তাকে বিয়ে করতে সেই চেষ্টায় সে চালাতে থাকে এবং ক্রমাগত সে বলতেই থাকে যে তাকে বিয়েতে মত দিতেই হবে। নিহার এ সময় অসহায় হয়ে পড়ে। সে বলতে থাকে আত্মীয়ের বাসায় নিয়ে যাওয়ার কথা বলে সে কেন তাকে এখানে নিয়ে এলো, এবং নিহার একথাও বলে যে বাবু যদি একটা বাজে কথা বলে তাহলে সে চিৎকার করে লোক ডাকতে বাধ্য হবে। কিন্তু তারপরেও কোনো কথা না শুনে বাবু তার উপর চাপ সৃষ্টি করতে থাকে এবং একটা পর্যায়ে নিহার চিৎকার করতে বাধ্য হয় এবং যখনই নিহার চিৎকার করে বাবু তক্ষুনি নিহারের শাড়ির আঁচল দিয়ে তার গলা পেঁচিয়ে ধরে যাতে সে চিৎকার করতে না পারে। তারপর বাবু বারবার তাকে চেষ্টা করতে থাকে এবং বলতে থাকে যে রাজি না হলে সেখান থেকে ফিরতে পারবে না, তাকে সে কোনোভাবেই এখান থেকে ফিরে যেতে দেবে না। কিন্তু নিহার কোনোভাবেই হার মানতে রাজি নয়। সে কোনোভাবেই বাবুকে বিয়ে করতে রাজি নয়। এই অবস্থায় উত্তেজনা চরমে উঠলে এনামুল, শহীদুল ও আহসান নিহারকে বলে যে তাকে রাজি হতেই হবে, নইলে তাকে এখানে শেষ করে দেওয়া হবে। নিহারের বারবার অসম্মতির ফলেও কোনো কাজ হল না। বাবু ধীরে ধীরে তার শক্ত হাতের মুঠোয় নিহারের গলায় আঁচলের বাঁধনটাকে আরো শক্ত করে চাপতে থাকে। নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়া নিহার ছটফট করছিল। শেষবারের মতো প্রাণে বাঁচার চেষ্টা করছিল হাত পা ছুড়ে। ঠিক তখন এনামুল, শহীদুল, আহসান ওর 2 হাত ধরে ফেলে শক্ত করে, যাতে ও নড়াচড়া করতে না পারে।
বিয়েতে সম্মতি দিতে বাধ্য করতে তারাও বাবুর পক্ষ নেয়। বাবু শাড়ির আঁচলে নিহারের শ্বাসরুদ্ধ করার প্রচেষ্টা চালিয়ে যায়, তারপরেও কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগের আগেও নিহার মাথা নেড়ে অস্বীকৃতি জানায়। নিহার, আমি শেষবারের মতো বলছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি রাজি আছো কিনা বলো। আপনি আপনি এসব কি বাজে কথা বলছেন বাবু ভাই? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনার সাথে আমার শুধু ভাই বোনের সম্পর্ক। তুমি রাজি আছো কিনা তুমি তাই বলো। আজ আমি তোমাকে বিয়ে করবই, তোমাকে মত দিতেই হবে। কি বাজে কথা বলছেন বাবু ভাই? আত্মীর বাসায় নিয়ে যাবেন বলে আপনি আমাকে এখানে কোথায় নিয়ে এলেন? আপনি যদি এইসব বাজে কথা আবার বলেন আমি চিৎকার করতে বাধ্য হব, লোক ডাকতে বাধ্য হব আমি। দেখো, আজকে কোনো চিৎকার করবা না, বাড়াবাড়ি করবা না বলে দিলাম। এক্ষুনি রাজি হও, নইলে কিন্তু তোমাকে এখান থেকে ফিরে যেতে দেবো না। আপনি আপনি এমন কেন করছেন? আর আমি কিছুতেই এমন কথা রাজি হব না বাবু ভাই। আপনি রাজি হয়ে যান, নইলে এখানেই আপনাকে শেষ করে দেওয়া হবে। এসব কি বাজে কথা বলছেন আপনারা বারবার আমাকে? কেন আপনারা আমাকে মিথ্যা কথা বললেন? কেন এখানে নিয়ে এলেন আমাকে? যেতে দিন, যেতে দিন আমাকে। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন, বাঁচাও। কোনো কথা বলবি না। অন্যটা গলায় পেঁচিয়ে ধর, টানতে চুল টানতে। রাজি আছো কিনা বলো। বল, এখনো রাজি আছিস কিনা বল। নিহার বানু মারা যায় এমনি করে। ওর প্রাণহীন দেহটা হঠাৎ করে ঢলে পড়ে মিনা মঞ্জিলের ধুলি মাখা মেঝেতে। মুখ এবং নাক দিয়ে সামান্য রক্তও গড়িয়ে পড়ে, কিন্তু মরার আগ পর্যন্ত নিজের সম্মান রক্ষা করে গেছে সে। রাজি হয়নি বাবুর অশোভন প্রস্তাবে, নিজের জীবন বাঁচানোর জন্য সম্মান বিসর্জন দেয়নি সে। মারা গেল এমনি করে নিহার বানু, কিন্তু ওর মৃতদেহের দুর্ভাগ্যের শেষ হল না। এই ঘটনার পরে বাবু ও তার বন্ধুরা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করল পরবর্তীতে কি করা যেতে পারে। নিহারের মৃতদেহটাকে তারা কাত করে লম্বা করে শুইয়ে রাখল। সিদ্ধান্ত হলো যা হবার হয়ে গেছে, এখন এই ব্যাপারটা যেন কেউ টের না পায় তার ব্যবস্থা করতে হবে। তারপর মিনা মঞ্জিল বন্ধ করে লাশটা ওখানে রেখেই তারা বেরিয়ে আসে। যে যার ঠিকানায় চলে যায় কিছুক্ষণের জন্য। দুপুরের খাওয়া দাওয়া হয়। ওকে শুইয়ে দেখানে শেষ। মরে গেছে, এখন কি হবে? কিচ্ছু না, মরে গেছে ভালো হয়েছে। বেঁচে থাকলেও যদি আমার না হবে, ওর আর বেঁচে থাকার কোনো দরকার নাই। কিন্তু এই লাশ নিয়ে আমরা এখন কি করব? লাশটা গুম করে ফেলতে হবে। একটা ট্রাঙ্ক নিয়ে নেয়, তুই যা, তাড়াতাড়ি যা। লাশটা ভরে মাটির নিচে পুঁতে ফেলতে হবে। কোথায়? এখানেই। ঠিক আছে, কিন্তু ট্রাঙ্ক না কেনা পর্যন্ত কি করব? লাশটা এখানেই থাক, এ বাড়িতে কেউ আসে না, কেউ জানতেও পারবে না। তোরা যা, ট্রাঙ্ক নে। আচ্ছা, যাচ্ছি। ঠিক আছে। তালা লাগানো বন্ধ ঘরের মেঝেতে শুয়ে থাকে রাজশাহী বিদ্যালয়ের অনিন্দ সুন্দরী নিহার বানু। মৃতদেহটি পাহারা দেবার আর দরকার হয় না তার, কারণ দেহ থাকলেও তাতে প্রাণ নেই, যেটা দেহের চাইতে অনেক মূল্যবান, অনেক আকর্ষণীয়। এরপর বাবু ও তার বন্ধুরা পূর্ব সিদ্ধান্ত মতে বিকেলে মেডিকেল কলেজ ক্যান্টিনে মিলিত হয়। এর মধ্যে যোগাযোগ করা হয় আজিজুর রহমান ও মিনা মঞ্জিলের কেয়ারটেকার রুহুল আমিন ফেতুর সঙ্গে। তারপর শেষবারের মতো সে বাড়িতে যাবার রাস্তায় মিনা মঞ্জিলের কেয়ারটেকার রুহুল আমিন ফেতুকে ঘটনার সবকিছু খুলে বলে সবাই। ফেতুকে হুমকি দেওয়া হয়, এই ঘটনা যদি সে কাউকে জানায় তাহলে তাকে শেষ করে দেয়া হবে। তারা এগিয়ে যায় হেতেমখা এলাকার সেই বাড়িটির দিকে, মিনা মঞ্জিলের দিকে। দেখতে দেখতে প্রধান ফটক খুলে একে একে সন্তপর্ণে সবাই বাড়ির ভেতর ঢুকল। কি মারাত্মক নিস্তব্ধতা বাড়িটিতে। মনে হয় কোনো কালেও এই বাড়িতে যেন কোনো সভ্য মানুষের কোনো চিহ্ন পড়েনি এই বাড়িতে। তারা ঠিক করল একটি বড় টিনের ট্রাঙ্কে করে লাশটা এখান থেকে অন্য কোথাও সরিয়ে ফেলাটাই নিরাপদ। পাঠানো হলো কজনকে বাজারে, এবং কিছুক্ষণ পরেই তারা 100 টাকার বিনিময়ে 30 ইঞ্চি লম্বা একটি কালো রঙের ট্রাঙ্ক নিয়ে এলো। কিন্তু বিপদ বাঁধল অন্যত্র। নিহার বানুর তুলতুলে শরীরটা তখন
শক্ত হয়ে কাঠ হয়ে গেছে। বহু কষ্টেও তাকে আর বাঁকানো গেল না। বারবার চেষ্টা করা হলো, কিন্তু কিছুতেই সম্ভব হলো না লাশটাকে ট্রাঙ্কে ভরা। তারপর সবাই মিলে ঠিক করলো, না, এভাবে তো চলবে না, অন্য ব্যবস্থা নিতে হবে। ট্রাঙ্ক ফেরত পাঠানো হলো। ঠিক সে সময় সবার মাথায় একটা বুদ্ধি এলো, এই বাড়ির কোনো এক জায়গায় নিহারের লাশটিকে পুঁতে রাখলে কেমন হয়। জায়গাও ঠিক করা হলো, মিনা মঞ্জিলের ভেতরের একটা জায়গা। আহসানের পরামর্শে রুহুল আমিন ফেতু একটি বিশাল শাবল নিয়ে এলো। সবাই তাড়াহুড়ো করে সেই নির্দিষ্ট জায়গাটিতে একটি গর্ত করে ফেলল। তারপর নিহারের পরনে যা যা ছিল সব শুদ্ধ লাশের মাথা পূর্ব দিকে রেখে মাটির নিচে পুঁতে রাখল। মাটি চাপা দেওয়ার আগে নিহারের হাত থেকে ঘড়ি, কলম ও পার্সটি বাবু ও আহসান খুলে নিল। লাশ পুঁতে রাখার পর বাবু বলল, না, লাশটাকে এভাবে রাখা ঠিক হবে না, এর উপর সিমেন্টের প্লাস্টার করতে হবে, যাতে কেউ যেন কোনোদিন সন্দেহ করতে না পারে এর নিচে কি আছে। পকেটে একটা চেক বই ছিল, সেটা বের করে শহীদুলকে 1600 টাকার একটি চেক লিখে দিল সে। চেক দেওয়ার পর বাবু কাজ বুঝিয়ে দিল কি করতে হবে, কি করে পুঁতে রাখা লাশটির উপরে সিমেন্ট দিয়ে প্লাস্টার করতে হবে, লাশের অস্তিত্বকে চিরদিনের জন্য নিরুদ্দিষ্ট করে রাখতে হলে আর যা যা দরকার সবই সে বুঝিয়ে দিল। এই পৃথিবীতে এমন কোন অপরাধ, পাপ বা হত্যাকাণ্ড নেই যা শনাক্ত করার জন্য অপরাধীরা পেছনে কোনো না কোনো ক্লু রেখে যায় না। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। জানুয়ারির 31 তারিখ থেকে নিহারের খোঁজে পুলিশ হন্যে হয়ে ঘুরেছে, কিন্তু কোনো লাভ হয়নি। নিহারের লাশ যে মিনা মঞ্জিলের প্রাঙ্গণে মাটির নিচে দিনে দিনে পচে পচে নিঃশেষ হয়ে যাচ্ছে তা কে জানত। একমাত্র সন্দেহজনক ব্যক্তি বাবু, সেও নেই। পুলিশ কোনো হদিসও করতে পারছে না তার। সেদিন 12 জুন। গ্রেফতারকৃত আসামি শহীদুল ইসলাম নীলু আর এনামুল হককে নিয়ে পুলিশ মিনা মঞ্জিলে উপস্থিত। কিছুক্ষণ পরে এলেন ম্যাজিস্ট্রেট আলতাফ হোসেন এবং অন্যান্য স্থানীয় উৎসাহী লোকজন। নিহারের মা, ভাই এবং বোনেরা কেউ নেই রাজশাহীতে, সবাই তখন গ্রামের বাড়ি দিনাজপুরে। শুধু উপস্থিত দুঃখ, আত্মীয় নয়, অথচ আত্মীয়র চাইতেও বড় সেই দুঃখ। ম্যাজিস্ট্রেটের প্রশ্নে শহীদুল, এনামুল একযোগে দেখালো সেই নির্দিষ্ট জায়গা যেখানে একসময় রক্ত মাংসের যৌবনা অনিন্দ সুন্দরী নিহার বানুর মুগ্ধ করা শরীরটা কঙ্কাল হয়ে নিভৃতে শুয়ে আছে। ডোম এলো, ঘোরা হলো জায়গাটা। 117 দিন পর নিহার বানুর কঙ্কাল পৃথিবীর মুখ দেখল। যে অনিন্দ সুন্দরীর স্বাভাবিক বাসনা ছিল শ্রান্ত অবসাদের দীর্ঘ ঘুম ভেঙে তন্দ্রালু চোখ মেলে দেখবে তার ভালোবাসার জীবনসঙ্গীকে, সে অনিন্দ সুন্দরীর ক্ষয়িত কঙ্কাল দীর্ঘ ঘুমের পর দেখল রাইফেলধারী পুলিশ, দেখল গোয়েন্দা বিভাগের লোক, নাম না জানা কিছু অনাকাঙ্ক্ষিত লোক। কি অদ্ভুত জীবন! একে একে বেরিয়ে এলো কঙ্কালের সাথে জড়িয়ে থাকা একটি খয়েরি রঙের চেক সুতির শাড়ি, হলুদ ব্লাউজ, নীল গরম কোট, বাটার হাই হিল একজোড়া স্যান্ডেল, কালো পেটিকোট, গলায় চারকোনা একটা তাবিজ। ঠিক এ সময় জানা না গেলেও পরে নাকি পাওয়া গেছে একটি রুমালও। ঘটনার কিন্তু শেষ হল না, বরং দ্রুত গতিতে এগিয়ে চলল চরম পরিণতির দিকে। তো হত্যাকাণ্ড এবং তদন্তকালের সময় দেশে সামরিক শাসন জারি থাকায় মামলাটি বগুড়ার 7 নম্বর বিশেষ সামরিক আদালতে নিষ্পত্তি হয়। বিশেষ সামরিক আদালতের জনাকীর্ণ কক্ষে নিহার বানুর হত্যা রহস্য নিয়ে চরম বিতর্ক উঠল। সাধারণ মানুষের মনে নতুন করে সন্দেহ সৃষ্টি হল। তুমুল যুক্তিযুদ্ধ হল আদালত কক্ষে। 29 আগস্ট সোমবার মামলার রায় শোনার জন্য হাজার হাজার মানুষ আদালত প্রাঙ্গণে এসে উপস্থিত। সে সকাল থেকে কি নিদারুণ উৎকণ্ঠা মানুষের। আদালত কক্ষে ঢুকে সবকিছু চাক্ষুষ দেখবার ইচ্ছে থাকলেও অনেকের ভাগ্যেই তা জুটছে না। বেশ তপ্ত আবহাওয়া সেদিন। সকাল থেকে ভাদ্রের রোদ উত্তপ্ত করে দিচ্ছিল সারাটা পরিবেশ। আসামিদের বেলা প্রায় 11টার মধ্যেই আদালতে হাজির করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের স্থানীয় সংবাদপত্র পত্রিকা, সাংবাদিক থেকে শুরু করে জাতীয় এবং গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিরাও এসে ভিড় করেছেন সেদিন আদালতে। সে রুদ্ধশ্বাস অপেক্ষা। কিছু দূরের একটি রুদ্ধকক্ষে মাননীয় বিচারক তার সহকর্মীদের নিয়ে সে দুপুর থেকেই সিদ্ধান্তের আলোচনায় মগ্ন। পুলিশ জনতার ভিড় ঠেকাচ্ছে। বিচার কক্ষের দুপাশের দরজায় বেশ কজন প্রহরী রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে। বিকেল 3টা 4টা, ঘড়ির কাঁটা ছুটছে 5-এর ঘড়ি। এরই মধ্যে বিপুল সংখ্যক আইনজীবী যার যার আসনে বসে গেছেন।
বাদী পক্ষের প্রধান কৌশলী ফজলুল করিম এবং সহযোগী এস এ বাড়ি উপস্থিত। দু একটা নিতান্ত প্রয়োজনীয় কথা ছাড়া কিছুই বলছেন না। সবাই কেমন যেন বোবা হয়ে আছেন। আসামি আজিজুর রহমান ও ওয়াহিদুল ইসলামের জন্য নিয়োজিত আইনজীবী সাজ্জাদুল হক এবং তার সহকারী করিম মন্টু বসে পড়েছেন। পলাতক আসামি আহমেদ হোসেন বাবু ও আহসানুল হকের জন্য সরকার নিয়োজিত কৌশলী আব্দুল মতিনের সামনের একটি চেয়ারে নেই তার সহযোগী এনায়েত ফজলুর রশিদ আর আসামি রুহুল আমিন ফেতুর আইনজীবী মনিরুল ইসলাম। ঘড়ির কাঁটা বিকেল 5টার ঘর ছাড়িয়ে মিনিটের কাঁটা ধীরে ধীরে সামনের দিকে এগুচ্ছে। চমকে দিল পিয়ন ইব্রাহিম। দরজার লাল কাপড়ের পর্দা সরিয়ে সে রুমের ভিতরে মুখ রাখল অনেকটা অস্থিরভাবে। তার চিরাচরিত ভঙ্গিতে বলল, কোর্ট আসছে, আর মাত্র 1 মিনিট। পরক্ষণেই বাইরের প্রহরীদের প্রচন্ড বুটের শব্দ অর্থাৎ স্যালিউট। পর্দা সরিয়ে ধরল ইব্রাহিম। বুটের শব্দ তুলে মধ্যবয়স্ক সেনা বিচারক ঢুকলেন। তার মুখমণ্ডলে বিচারকের প্রজ্ঞতার ছাপ, চোখের দৃষ্টি শান্ত। দ্রুত পায়ে উঠে এলেন তার নির্দিষ্ট আসনের কাছে। প্রায় সাথে সাথে প্রবেশ করলেন আদালতের অন্য 2-1 মাননীয় সদস্য। তারা দুজন তাকালেন কক্ষের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত, তারপর বসে গেলেন নিজ নিজ আসনে। আসামি শহীদুল ইসলাম নীলু, রুহুল আমিন ফেতু, আজিজুর রহমান আর ওয়াহিদুল ইসলামকে এর মধ্যে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। ওদের মধ্যে প্রায় সবারই নির্বাক অভিব্যক্তি, চরমতম অপেক্ষার চোখ। ওদের হাত পা কাঁপছে না ঠিক, কিন্তু হৃদকম্পনের প্রচন্ডতা স্বাভাবিকভাবে ওদেরকে আহত করছে। শুধু একমাত্র ব্যতিক্রম শহীদুল ইসলাম নীলু। তাকে প্রাথমিক চোখে দেখলে অতি স্বাভাবিক মনে হবে। ঘড়িতে তখন 5:15। প্রচন্ড ব্যক্তিত্বের অধিকারী বিচারক কাগজ হাতে নিয়ে চোখ বুলাচ্ছেন। 2-1 সেকেন্ডের মধ্যে সবকিছু শেষ হবে। সমাপ্তি ঘটবে অনেক জল্পনা কল্পনার। পিন পতন, নিস্তব্ধতা, প্রায় রুদ্ধ শ্বাস সবার। মাননীয় বিচারক ঠোঁট খোলার আগে দ্রুত চোখ বোলালেন আদালত কক্ষের চারদিকে। শেষবারের মতো সিদ্ধান্ত ঘোষণার জন্য মুখ খুললেন তিনি। পূর্ব পরিকল্পিত, ঠান্ডা মাথায়, মর্মান্তিক, ভয়ানক এবং জঘন্যতম উপায়ে গত বছর 27 জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের MA শেষ বর্ষের ছাত্রী নিহার বানুকে হত্যা এবং লাশ গুম করার অপরাধে 7 নম্বর বিশেষ সামরিক আইন আদালত আসামি আহমদ হোসেন বাবু ও আহসানুল হক পলাতক বিধায় তাদের বিচার অনুপস্থিতিতেই সম্পাদিত হয়েছে। আদালত এই 2 জন আসামিকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ও 109 ধারা মতে বিচার করে মৃত্যুদণ্ড প্রদান করেছে। তাদের এই মৃত্যুদণ্ড ফাঁসিতে ঝুলিয়ে কার্যকরী হবে। আদালত উপস্থিত আসামি শহীদুল ইসলাম নীলুকেও একই অভিযোগে অভিযুক্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছে। তার মৃত্যুদণ্ড ফাঁসিতে কার্যকরী হবে। নিহার বানুর লাশ গুম ও মূল আসামিদের সাহায্য করা অপরাধে এই সামরিক আদালত উপস্থিত আসামি রুহুল আমিন ফেতুকে বাংলাদেশ দণ্ডবিধির 201 ধারা মতে দোষী সাব্যস্ত করে 5 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে। আসামি আজিজুর রহমান ও ওয়াহিদুল ইসলামকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগে নির্দোষ প্রমাণিত হওয়ায় বেকসুর খালাস দিয়েছে। রায়ের অভিমতে বলা হলো, কোর্ট লক্ষ্য করেছে যে মিনা মঞ্জিল থেকে উদ্ধারকৃত কঙ্কাল হতভাগিনী নিহার বানুরই বিয়ের ব্যাপারে তার ব্যক্তিগত স্বাধীনতাকে পদদলিত করে দেশের সর্বোচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত তারই সহপাঠী এবং বন্ধুরা আসামি বাবুর সাথে বল প্রয়োগ করে তাকে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু নিহার বানু সেই বিয়েতে অসম্মতি জানালে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আদালত মন্তব্য করেন, পূর্ব পরিকল্পিত ও ঠান্ডা মাথায় বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র কর্তৃক একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও সহপাঠিনীকে হত্যা করার ঘটনা সন্দেহাতীতভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও ছাত্রাবাস কর্তৃপক্ষের প্রশাসনিক ব্যর্থতায় প্রমাণ করেছে। ড গোলাম সাকলান ও ড শামসুল হকের জবানবন্দি থেকে এটাই পাওয়া যায় যে ছাত্রাবাসের প্রশাসন ব্যবস্থা খুবই দুর্বল। সেখানে ছাত্রদের নিয়ম শৃঙ্খলার উপর তাদের তেমন কোনো দখল নেই। আদালত লক্ষ্য করেছে যে হলের ছাত্ররা রাতের বেলা তো নিজেদের ইচ্ছায় যখন তখন যাতায়াত করতে পারে। আদালত তার 40 পৃষ্ঠাব্যাপী রায়ে আরও মন্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে ছাত্র সমাজের একটি পবিত্রতম স্থান। মুসলমানদের জন্য যা মসজিদ, খ্রিস্টানদের জন্য যা গির্জা এবং হিন্দুদের জন্য যা মন্দিরের সমতুল্য। সুতরাং বিশ্ববিদ্যালয়ের পবিত্রতা রক্ষা করা ছাত্রদের পবিত্র দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হলেন ভবিষ্যতের বুদ্ধিজীবী, দেশ পরিচালনাকারী এবং দেশের ভাগ্য নির্ধারণের কাণ্ডারী।
এরকম অবস্থায় এ ধরনের জঘন্য অপরাধ যদি বিশ্ববিদ্যালয়ের মতো জাতীয় গুরুত্বপূর্ণ ও পবিত্র জায়গায় সংঘটিত হতে থাকে, তাহলে জাতি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের কাছ থেকে কি আশা করতে পারে? তাই সবকিছু বিশ্লেষণ করে আদালত এই মর্মান্তিক, ঘৃণ্য, ভয়াবহ ও চাঞ্চল্যকর হত্যার সাথে জড়িত দেশের অন্যতম বিদ্যাপীঠের অপরাধী ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তিদানের প্রয়োজন অনুভব করছে। রায় ঘোষণা শেষ। দ্রুত কক্ষ ত্যাগ করলেন বিচারকবৃন্দ। সামরিক জিপ গাড়িটি এর মধ্যে স্টার্ট নিয়ে তৈরি হয়ে আছে। এক্ষুনি হয়তো স্থান ত্যাগ করবেন বিচারকবৃন্দ, কিন্তু না, বাইরে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে রায় শোনার জন্য। বাধ্য হলেন মাননীয় বিচারক থামতে। পুনরায় বলতে হলো তাকে আদালতের রায় জনতার উদ্দেশ্যে। এতক্ষণ শুনছিলেন নিহার বানু হত্যাকাণ্ডের কাহিনী। 1976 সালে ঘটে যাওয়া মর্মান্তিক কাহিনী সারা দেশে অনেক আলোড়ন তুলেছিল। আর এখন এসএমএস পড়ছি, এসএমএস পড়বার সময় হয়ে গেছে। অনেক এসএমএস পাঠিয়েছেন। প্রিয়া লিখেছে মহাখালী থেকে, আপি নিহারের হত্যা কাহিনী শুনে খুব কষ্ট পেয়েছি। আই লাভ ইউ আপি, থ্যাংক ইউ আবার নিহারের কাহিনীটা প্লে করার জন্য। আপি, ডু ইউ লাভ মি? অফকোর্স আই লাভ ইউ প্রিয়া। এবং তোমরা নিয়মিত যারা শ্রোতা আছো, কুয়াশার আগেও শুনেছ, তারপর আজকেও শুনে আমাকে ধন্যবাদ জানিয়েছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ম্যাডাম আজকে এসএমএস না পড়ে তাড়াতাড়ি বাসায় যান, শিমু। আচ্ছা, তানভীর রুবেল লিখেছে কলাপাড়া থেকে, আপু তোমার ছোট ভাইটির সালাম নিও। আপু যদিও খুব গরম, বাট আমার রুমের ভেতর যেন ভয়ের কুয়াশায় ভরা। আপু, আই লাভ কুয়াশা অ্যান্ড অল ফ্রেন্ডস। আচ্ছা, এবার একবারে জানিয়ে দিই আজকে কুয়াশা যারা অভিনয় করেছেন: মঞ্জুর, সিফাত, নীরা, কুমকুম, কাফি, সুদীপ, নীলু, নাহিদ, জাহিদ, লোবান, মশিউল এবং নবীন। কুয়াশা টিমকে ধন্যবাদ। এবং সাউন্ডে ছিলেন খালিদ। এবং কুয়াশার আজকে যে কাহিনী এটা সংগ্রহ করেছিলাম আমি বহুদিন, মানে এটা নিয়ে অনেক আগে কাজ করা হয়েছে, এবং স্ক্রিপ্টটি তৈরি করেছে সিফাত মাহমুদ, আর অভিনয়াংশ পরিচালনা করেছেন সাকিব ফারজানা।